আরে আমার বাঙালি বন্ধুরা কোথায় গেল? আপনাদের আজকে একটা জবরদস্ত বিজনেস শুরু করার গল্প বলবো। আরে আরে কি হলো, বিজনেস শুনেই পালাচ্ছেন যে? মশাই, এটা শুধুই বিজনেস নয়, এটা খাওয়ার বিজনেস, খাওয়ানোর বিজনেস। শুনুন না একটু মন দিয়ে, এ কোনো ছোটোখাটো বিষয় নয়। খাইয়ে একেবারে কোটিপতি হওয়ার গল্প বলবো। কি একটু দাঁড়ালেন মনে হলো? বেশ, এই না হলে বাঙালি। খাওয়া বা খাওয়ানোর আলোচনায় বাঙালির আগ্রহ তো আকাশ ছোঁয়া, সে আর বলতে বাকি রাখে না। কিন্তু তার ওপর যদি কথা হয় তা দিয়ে কোটি টাকা রোজগারের, তাহলে আগ্রহ পাবে না এমন মানুষ আছে বলে অন্তত আমার তো মনে হয় না। যদিও আজ আমরা আমাদের কোনো বাঙালিয়ানা খাবারের কথা বলবো না, আজ চলে যাই একেবারে একটা পাহাড়ি খাবারে। তবে আজ আর সে শুধু পাহাড়ি নেই, পাহাড়ে তার প্রথম প্রকাশ হলেও এখন ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমুদ্র সর্বত্র। কি সেটা? সেটা আর কিছুই নয়, সেটা হলো আমার আপনার আমাদের সকলের প্রিয় মোমো। আর মোমোর সেরা ঠিকানা কি? ওয়াও মোমো। যেখানকার মোমো মুখে দিলেই একটাই শব্দ আপনার অন্তর থেকে বেরিয়ে আসবে, ওয়াও। ওয়াও মোমো সাকসেস স্টোরি। আগামী বেশ কিছু এপিসোডে আমরা এই নিয়েই নানান গল্প করব আপনাদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মোমো শব্দের অর্থ হল মাংসে ভরা ভাপা ময়দার পুডিং বিশেষ। এটি একটি তিব্বতী খাদ্য। মোমো তিব্বত ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও ভারতেও অত্যন্ত জনপ্রিয়। প্রথাগতভাবে এই খাদ্য তৈরির সময় চমড়ি গাইয়ের মাংসকে পুর হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ভারতে মুরগির মাংস দিয়ে তৈরি মোমোই বেশি জনপ্রিয়। আমিষ মোমোর পাশাপাশি নিরামিষ মোমো হয়ে থাকে। মূলত তুলাধর জাতির মধ্যে মোমো প্রথম ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবসায়ীরাই তিব্বত থেকে এটি প্রথম কিনে নিয়ে আসেন। যেহেতু নেপালে মহিষ সহজলভ্য, তাই তারা মোমোর পুর হিসেবে মহিষ মাংসের কিমাই সর্বদা ব্যবহার করত। যদিও এটি নেপালের ব্রাহ্মণ ও ছেত্রী সম্প্রদায়ের কাছে নিষিদ্ধ ছিল। নেপালের জন আন্দোলনের পরপরই 90 দশকের মাঝামাঝি পর্যন্ত নেওয়ার সম্প্রদায়ের কাছে এটি অন্যতম জনপ্রিয় প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। নিজেরাই প্রাত্যহিক মিল হিসেবে তারা এটি খেতেন। পরবর্তীকালে কাঠমান্ডু থেকে ব্যাপক মাইগ্রেশনের ফলে 2000 সালের মাঝামাঝি ভারতের সমস্ত মেগা সিটিতে এই খাবারটি ছড়িয়ে পড়ে। 2018-তে এই মোমো আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের অন্যান্য অনেক দেশের আনাচে কানাচে প্রবেশ করে গেছে। একটি দেশের কোনো লোকাল খাবার সাধারণত এতটা জনপ্রিয়তা পায় না যতটা এই মোমো পেয়েছে। বলতে গেলে এটি এখন বিশ্বের প্রায় 60% দেশেই পাওয়া যায়। বন্ধুরা, এই মোমোকে আবার পাহাড়ি পিঠে হিসেবেও সম্বোধন করা হয়, যদিও এতে কিন্তু গুড় বা নারকেলের কোনো ছোঁয়াই থাকে না। হয়তো বানানোর পদ্ধতির কারণেই একে পিঠের সঙ্গে তুলনা করা হয়। ময়দার আবরণের ভেতরে আমিষ বা নিরামিষ পুর দিয়ে মুখ বন্ধ করে পিঠের মতো ভাপিয়ে এগুলো তৈরি হয়। নানান আকৃতি দেওয়া হয় এদের, যেমন আমাদের পুলি পিঠের মতো বা গোলাকার খানিকটা জামরুলের মতো, আরও অনেক রকমের। আর খেতে হয় চাটনিতে লাগিয়ে, সঙ্গে গরম গরম স্যুপ। আমাদের পিঠের মতো একে আবার ঠান্ডা হতে দিলে চলবে না। আসলে ঠান্ডা দেশের লোকের পছন্দের কারণেই হয়তো এরকম হয়েছে। সেই জন্যই দার্জিলিং বা সিকিমে গেলে দেখবেন ফুটপাতে মোমো বিক্রি হয়। বলতে দ্বিধা নেই, তার স্বাদও অসাধারণ। কিন্তু এইভাবে প্রথাগত টেস্টের বাইরে মোমোকে আর কিভাবে পরিবেশন করা যেতে পারে, তার জন্য চাই মোমোর ওপর গবেষণা। গবেষণার ফলও হতে হবে চমৎকার। তবে এমন জায়গা কোথায় আছে বলুন তো আমাদের দেশে, যেখানে মোমোকেই আমরা পাবো নানান রকম স্বাদে? পিৎজাকে যেমনভাবে ডমিনোজে পাই বা ফ্রায়েড চিকেনকে কেএফসিতে পাই, আছে আছে মোমোর জন্যও আছে মশাই, ওয়াও মোমো। এই ধরনের আউটলেটগুলো অতি সামান্য খাবারটির ওপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমাদের স্বাদ অনুযায়ী নতুন রকমের মোমো সৃষ্টি করে। আচ্ছা বন্ধুরা, একবার ভাবুন তো, এই ওয়াও মোমোর বুদ্ধি কার মাথায় এলো প্রথম? কিভাবে, কোথায় শুরু হলো এই ব্যবসা, আর কিভাবেই বা সাফল্য এলো? সব জানবো ওয়াও মোমোর সম্পর্কে। কেমন আছেন সবাই? আমি তো দারুণ আছি, থাকবো নাই বা কেন বলুন? আপনাদের সঙ্গে যে এখন মোমোর গল্প চলছে আমার, খারাপ কি থাকা যায়? না না, মোমো নামটা শুনেই সেই ভয়ঙ্কর জীবন নেওয়া মোবাইল গেমের কথা ভেবে চমকে যাবেন কেন? মোমো বলতে সুস্বাদু খাবার যে মোমো, তার কথাই বলছি।
যা মুখে দিলেই মনটা বলে ওঠে ওয়াও। তাই নানান ধরনের মোমোর সেরা ঠিকানার নামটাও ওয়াও মোমো। এই ওয়াও মোমো বানানোর প্ল্যানটা এলো কি করে মাথায়, কিভাবেই বা সে এত সাফল্য পেল, সেই সব কথা নিয়েই আজ আমাদের আলোচনা হবে। এমনিতে আজকাল মোমোর জনপ্রিয়তা যে হারে বেড়েছে, প্রতিটা গলিতে বা রাস্তার মোড়ে একটা না একটা মোমোর দোকান তো আমরা হামেশাই পেয়ে যাই। তাহলে এই ওয়াও মোমোর বিজনেসে আলাদা বাহাদুরি কি ছিল, যার জন্য এটা 1200 কোটি টাকার কোম্পানিতে পরিণত হলো? আসলে গল্পটাই না একদম ওয়াও গল্প। তাহলে আর দেরি না করে চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। 2016 সালে আমাদের দেশে FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি ইন ইন্ডিয়ার মার্কেট সাইজ ছিল প্রায় 3 লাখ কোটি, এবং অনুমান করা হচ্ছে যে 2025 অবধি সেটা পৌঁছে যাবে প্রায় 8 লাখ কোটি টাকায়। কারণ এখন প্রতি বছর এটি 9 থেকে 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এই পুরো বিষয়টিতে যার যোগদান সবচেয়ে বেশি সেটি হলো QSR। এই QSR এর মানে হলো কুইক সার্ভিস রেস্টুরেন্ট, যা প্রতি বছর 17 থেকে 18% হারে বেড়ে চলেছে। 2025 অবধি এই QSR এর মোট মার্কেট সাইজ ভারতবর্ষে 76,000 কোটি টাকা হয়ে যাবে। আর যদি এই মুহূর্তের কথাই ধরা যায়, তাহলে FSSAI এর অন্তর্গত এই ইন্ডাস্ট্রি এখনও বেশিরভাগটাই অসংগঠিত বা আনঅর্গানাইজড। 2020 সাল অবধি 39% অর্গানাইজ ছিল। 2025 অবধি সেটা বেড়ে 50% হয়ে যাবে। এবার যদি অর্গানাইজড ক্ষেত্রগুলোর কথা বলি, সেখানে অনেক বড় বড় নাম আসতে থাকবে, যেমন KFC, ডমিনোস, পিৎজা হাট, বার্গার কিং ইত্যাদি। আমরা যদি ভারতীয় QSR এর কথা বলি, তাহলে যে নামগুলো উঠে আসবে সেগুলো হলো পিৎজা কর্নার, হলদিরাম, জাম্বো কিং ইত্যাদি। এছাড়াও আছে চায় পয়েন্ট বা MBA চায়ওয়ালার মতো আরও অনেক ব্র্যান্ড। এবং এত সব নামের মধ্যে আরও একটি নাম হলো ওয়াও মোমো, যা ভীষণ দ্রুত বেগে ভারতীয় মোমো প্রেমীদের মনে একটা বড়সড় জায়গা করে নিচ্ছে। আজকের তারিখে দাঁড়িয়ে তা সম্পূর্ণ অর্গানাইজড মোমো মার্কেটের 90%ই দখল করে রেখেছে। তার পাশাপাশি প্রায় 1250 কোটির কোম্পানি ভ্যালুর সঙ্গে ভারতীয় মোমো বাজারে রাজ করে বেড়াচ্ছে। এবার জানতে হবে এই গল্পের সূত্রপাত ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। বন্ধুরা, শুনলে অবাক হবেন, সারা ভারত জুড়ে রমরমিয়ে চলা এই ব্যবসার যে গল্পটা, সেটা শুরু হয়েছিল অন্য কোথাও না, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে। তাও এই স্টার্টআপ মাত্র 30,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। ভাবুন তো, সেখান থেকে আজ 1250 কোটির মার্কেট ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে এটি। এই ওয়াও মোমোর গল্প শুধুই মোমোর বা বিজনেসের গল্প না, এটা এমনই এক অনুপ্রেরণামূলক গল্প যা প্রতিটি নতুন বিজনেসম্যানকে নিজের সাফল্যের সিঁড়িতে আরও এক ধাপ উঠতে অনুপ্রেরণা যোগাবে। গড়িয়াহাটে বাবার কাপড় দোকান দেখাশোনা করা সাগর দারিয়ানি ছোটবেলা থেকেই একজন ভালো বিক্রেতা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে মল কালচার এভাবে বেড়ে ওঠার আগে কলকাতার এই জায়গা রেডিমেড জামা কাপড় কেনাকাটার জন্য সাধারণ মানুষের কাছে সব থেকে পছন্দের জায়গাগুলোর যে তালিকা, তার একদম প্রথমে ছিল। তেমনই এক জনপ্রিয় জামা কাপড়ের দোকানে বাবার সঙ্গে বসা সাগরের প্রধান কাজ ছিল খরিদ্দারকে পুরনো জামা কাপড়ের স্টকগুলো বিক্রি করা। সাগরের নানা সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে যে তার আসল প্রশিক্ষণ শুরু হয়েছিল ওখান থেকেই। কিভাবে একটা ভালো পণ্য সঠিক জনের কাছে সুন্দরভাবে বিক্রি করা যায়, তা তিনি তখন থেকেই শিখতে শুরু করেছিলেন। এই কথা বলার অপেক্ষা রাখে না যে 32 বছর বয়সী সাগরকে তার নিজস্ব ব্যবসা শুরু করার ক্ষেত্রে এটি বিশেষভাবে সাহায্য করেছিল। সাগরের কথা অনুযায়ী সে পড়াশোনায় বিশেষ ভালো ছিল না, আর CAT অর্থাৎ ক্যাট পরীক্ষায় সাফল্য পেতে যেটা সব থেকে বেশি জরুরি তা হলো অঙ্কের দখল। অঙ্কে বিশেষ পটু না হলে এই সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই সে নিজেও জানতো যে বড় বিজনেস কলেজে সে জায়গা পাবে না। এদিকে সে যখন তার বন্ধু বিনোদের সঙ্গে ওয়াও মোমোর পথে পা বাড়ালো, তখন তাদের অভিজ্ঞতাও খুব বেশি ছিল না। তার উপর ইনভেস্ট করার মতো বিপুল পরিমাণ অর্থও নেই। তারা তাদের বাড়ি থেকে মাত্র 30,000 টাকাকে সম্বল করে এই ব্যবসা করার জন্য এগোয়। কিন্তু কি জানেন তো, শুধু টাকাই একটা ব্যবসা বা সাফল্যের মান নির্ধারণ করতে পারে না।
চাই ব্যবসা চালানোর মতো বুদ্ধি, আর সেই বুদ্ধিকেই কাজে লাগায় সাগর আর বিনোদ। ওয়াও মোমোর ব্যবসায় নিয়োগ করা হয় খুব অল্প পরিমাণে অর্থ, কিন্তু বুদ্ধিমত্তার জোরে তাকে সাজিয়ে তোলা হয় খুব আকর্ষণীয় এবং প্রভাবশালী পদ্ধতিতে। দোকানের উজ্জ্বল রং বা প্রোডাক্ট ওরিয়েন্টেড ক্যাম্পেইন তারই উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। এছাড়াও তারা এই ব্যবসার জন্য যথেষ্ট পরিমাণ সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহার করে থাকে। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এখানে আপনি যদি কোনো জিনিস দেখান বা জনসমক্ষে নিয়ে আসেন, তাহলে তৎক্ষণাৎ তার উপর মানুষের দৃষ্টিভঙ্গি আপনি জেনে যেতে সক্ষম হবেন। সাগর মনে করেন কোনো ব্যবসায় সফলতা নিয়ে আসার জন্য তার কনসেপ্ট একেবারে ঠিকঠাক হতে হবে, যেটা তাদের ক্ষেত্রে ঘটেছিল। মোমো তৈরি ও বিক্রির বিষয়ে তাদের এই পদক্ষেপ একেবারে সঠিক ছিল। আপনি এই কথাটা আপনার জীবন ও ক্যারিয়ারে সব সময় মনে রাখবেন বন্ধু। দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম এই গল্প শুধু মোমোর বা বিজনেসের নয়, এই গল্প জিরো থেকে হিরো হওয়ার। আপনি যদি একজন ইয়াং বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে সাগর আর বিনোদের গল্প অর্থাৎ ওয়াও মোমোর গল্প আপনার ব্যবসায়িক জীবনের এক উল্লেখযোগ্য পাঠ হতে পারে। আচ্ছা, বাঙালি সর্বপ্রথম মোমোর নাম কোন গল্প বা সিনেমায় শুনেছিল বলতে পারবেন? মনে আছে কি? না, আমারও তা জানা নেই, কিন্তু শুনলে হয়তো আপনার হাসি পাবে। তবুও বলি, মোমো নামের চমৎকার এই খাবারটির নাম আমি সর্বপ্রথম জানতে পেরেছিলাম সত্যজিৎ রায়ের যত কাণ্ড কাঠমান্ডুতে গল্পটি পড়ার সময়। তারপর থেকে বহুবার বাংলা তথা ভারতীয় সাহিত্যে মোমোর নাম বারবার এসেছে এবং আসছেও। আর বন্ধুরা, আমি মোমো কোথায় প্রথম খেয়েছিলাম জানেন? সিকিমে। তা আপনার প্রথম মোমোর অভিজ্ঞতা কোথায় হয়েছিল? একটা কথা কিন্তু বলতেই হবে, মোমোকে যে আমরা আরো নানান রকম স্বাদে পেতে পারি, এটা জানা বা বোঝার কোনো অবকাশই পেতাম না। যদি না ওয়াও মোমো থাকতো। ওয়াও মোমো, এই কথা শুনেই অনেকের জিভে জল চলে এসেছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আমাদের লক্ষ্য আপনার জিভে জল আনা নয়, বরং আপনার বুদ্ধির বাতি কিভাবে জ্বালানো যায় তার ব্যবস্থা করা। আর তার জন্য দরকার সাগর আর বিনোদের গল্প শোনা। আমরা প্রত্যেকেই জানি এবং মানি যে জীবনে একটা সত্যিকারের বন্ধুর কতটা প্রয়োজন আছে। তা সে নন্টে ফন্টে বা জয়বিরু যে কোনো জুটি হলেই চলবে। যদি কোনোভাবে নিজের চলার পথে একটা ভীরুকে পেয়ে যাওয়া যায়, তাহলে আপনারও জীবনের নৌকো তরতরিয়ে এগিয়ে যেতে পারে সাফল্যের দিকে। কিন্তু বন্ধুরা, সেটা পাওয়া খুবই মুশকিল। এই মুশকিলকেই জয় করেছিল সাগর। গল্পটা শুরু সেন্ট জেমস স্কুলের গেটের বাইরে বসে থাকা একটা মোমোর দোকান থেকে। ওই দোকানেই রোজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাগর দারিয়ানি মোমো খেত। তখন থেকেই সে একজন মোমো প্রেমী হয়ে উঠেছিল। ছোট থেকেই তার স্বপ্ন ছিল নিজস্ব একটা ব্যবসা দাঁড় করানো, যা একটা মধ্যবিত্ত পরিবারে ঘুমিয়ে দেখা স্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই সাগরের স্বপ্ন আর 5টা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মতো সময়ের নিয়মে চাপা পড়ে যায়। এরপর স্কুল থেকে পাস আউট হয়ে সাগর পৌঁছল কলেজে। কলেজে পড়ল বিকম নিয়ে। সেখানেই পরিচয় হলো বিনোদ কুমার হোমগাইয়ের সঙ্গে। জন্মসূত্রে একজন নেপালি হওয়ায় বিনোদের পছন্দের খাবারের তালিকায় মোমো অন্যতম প্রধান খাবার হবে, সেটা আমাদের সকলেরই জানা কথা। সেটা ছাড়াও তাদের দুজনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আরও একটা বিষয়। কি সেটা? সেটা হলো বিজনেস। ফলে দুজনের বন্ধুত্ব গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত আলাপচারিতা চলাকালীন একটা সময় সাগরের মনে হলো বার্গার মার্কেট দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে, পিৎজা মার্কেট সেটাও দাঁড়িয়ে গেছে, বাকি আছে শুধু মোমোর মার্কেট, যার উপর এখনো তেমন কিছু কাজ হয়নি। কিন্তু মানুষের মোমোর প্রতি ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্তে ক্রমশ বেড়েই চলেছে। সাধারণভাবে ফুটপাতের চলমান দোকানগুলোতেই মোমো বিক্রি হচ্ছে। এইসব জিনিসই মাথায় রেখে 2008 সালে তারা কেবল 30,000 টাকা, 200 স্কোয়ার ফুটের একটা রান্নাঘর এবং একজন শেফকে নিয়ে শুরু করে তাদের বিজনেসের যাত্রা। ব্যাস, তারপর থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়। তারপর নিজেদের প্রথম আউটলেট খোলার জন্য সাগর আর বিনোদ সুপার মার্কেটে গেল। সেখানে একটা ছোট কোনো জায়গা বেছে নেয় নিজেদের জন্য। সেখানে নিজেরাই যাতায়াত করা প্রতিটি ব্যক্তির কাছে
নিজেদের প্রোডাক্ট বেচতে থাকে তারা। বন্ধুরা, এক্ষেত্রে জানা প্রয়োজন, কোনো জিনিস প্রথম শুরু করলে যা হয় আর কি, খুব কমই লোক তাদের মোমো খাওয়ার জন্য আগ্রহ দেখাতো। যাই হোক, এভাবেই শুরু হয়ে তাদের ব্যবসার প্রথম দিনের উপার্জন ছিল মাত্র 2200 টাকা। প্রথম মাসের উপার্জন ছিল 53,000 টাকা। তারা প্রতি প্লেট মোমোর দাম রেখেছিলেন মাত্র 40 টাকা। প্রথম স্টলে সাফল্য পাওয়ার 4 মাস পর কলকাতার সাউথ সিটি মলে তারা তাদের দ্বিতীয় শাখা খোলে। এখানে স্টল খোলায় তাদের ব্যবসা একটা নতুন মোড় নেয়। এই স্টল খোলার পরপরই তাদের উপার্জন মাসে 50,000 থেকে বেড়ে দাঁড়ায় একেবারে 9 লক্ষ টাকায়। বর্তমানে এরা 2700-রও বেশি জনকে কর্মসংস্থান দিচ্ছে। 19টারও বেশি শহরে তাদের 425টারও বেশি আউটলেট আছে। পাশাপাশি আজকের তারিখে প্রতি মাসে 20 থেকে 22,000 কোটি টাকার রেভিনিউ পাচ্ছে তারা, এবং প্রচুর মানুষকে পছন্দমতো মোমোর স্বাদে সন্তুষ্ট করছে। শেফ রামজি ওয়াও মোমোর ন্যাশনাল হেড শেফ। তিনি যখন প্রথম ওয়াও মোমোর সঙ্গে কাজ শুরু করেছিলেন তখন তার বেতন ছিল মাত্র 3,000 টাকা, আর এখন প্রতি মাসে তার বেতন দাঁড়িয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এই ওয়াও মোমোর মার্কেটিং সামলায় সাগর নিজেই এবং অপারেটিং সামলায় বিনোদ। বন্ধুরা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত বড় ব্যবসা শুরু করতে মাত্র 30,000 টাকা কিভাবে কাজে লাগলো? কিভাবে সামান্য পুঁজি দিয়ে তারা তাদের যাত্রা শুরু করলো? সেটাও আমি বলবো আপনাদের। ভারতবর্ষের একটা বিশেষত্ব হলো এখানে অস্থায়ী ব্যবসা খুব ভালো চলে। সাগর আর বিনোদও সেই জায়গা থেকে শুরু করে আজ এই সাফল্য পেয়েছে। তাদের প্রথম লক্ষ্য ছিল এমন জায়গায় তাদের প্রথম স্টল খোলা যেখানে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা চলতে থাকে, যাতে তাদের বিক্রিও বেশি পরিমাণে হয়। এর জন্য তারা অন্যতম পরিচিত একটি জায়গা অর্থাৎ স্পেন্সারের মালিকের সঙ্গে কথা বলে এবং তাদের ভাড়া দেওয়ার পরিবর্তে লাভ ভাগ করে নেওয়ার পরামর্শ দেয়। অর্থাৎ ওয়াও মোমোর যে লাভ হবে তার 18% পাবে স্পেন্সার। সেখানে প্রথম মাসেই তাদের লাভ ভাগ করত এবং ফ্রিতে উদাহরণস্বরূপ সবাইকে টেস্ট করতে দিত। তার বিশ্বাস ছিল মানুষ একবার যদি এটা মুখে দেয় তাহলে ওয়াও না বলে থাকতে পারবে না। তাদের এই উন্নতি দেখে স্পেন্সারও তাদের একটা দোকান অফার করে এবং আশানুরূপভাবেই তাদের দ্বিতীয় মাসের লাভ দাঁড়ায় সোজাসুজি 1 লাফে 2 লক্ষ টাকায়। তারপর তা হয় ক্রমে 7 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা। এভাবে আজ তা এসে পৌঁছেছে 1250 কোটি টাকায়। আর এভাবেই মোমোর নতুনত্ব ধরন বাড়াতে থাকার সঙ্গে সঙ্গে তাদের লাভও প্রতি মাসে বিপুলভাবে বাড়তে থাকে। ওয়াও মোমোর কাহিনী তো শুরু হলো, কিন্তু শুধু এইটুকুতেই থেমে গেলে কি চলবে? তার পাশাপাশি জানতে হবে অনেক কিছুই। আর বন্ধুরা, তার জন্য শুনতে হবে এই ওয়াও মোমোর পরবর্তী এপিসোডগুলো। আর হ্যাঁ, কেমন লাগছে এপিসোডগুলো, কেমন লাগছে ওয়াও মোমোর এই জার্নির গল্পটা, সেটা অবশ্যই আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। টালিগঞ্জে মেট্রোতে উঠব। মহানায়ক উত্তম কুমার স্টেশনে পৌঁছতে স্টেশনে ঢোকার ডান দিকে চোখে পড়ল ওয়াও মোমোর স্টল। তারা আছে, শিয়ালদা থেকে দূরপাল্লার ট্রেন ধরতে হবে, তাই জিভের জল আর মনের ইচ্ছেকে দমিয়ে দিয়ে ওয়াও মোমোর দিকে আর তাকালাম না। মেট্রোতে এলাম এসপ্ল্যানেড বিশেষ একটা কাজে। কাজ সেরে এগোলাম শিয়ালদায়। ততক্ষণে খিদেটাও বেশ পেয়ে গেছে। শিয়ালদা স্টেশনে ঢুকতেই আবার চোখে পড়ল ওয়াও মোমোর স্টল। উফ, বারবার কি দেখে এভাবে ফিরে আসা যায় বলুন? কতবার বোঝাবো নিজেকে? না, এবার আর বোঝালাম না, চলেই গেলাম ওয়াও মোমোর স্টলে। আসলে এরা এত ঘন ঘন স্টলগুলো বানিয়েছেও মনে হয় এই জন্যই, যাতে মানুষ বারবার উপেক্ষা না করতে পেরে একবার অন্তত ঢুকেই পড়ে। বন্ধুরা, এসবই আসলে বিজনেস। এবার এই বিজনেসকে নিজেদের মাথায় ঢোকানোর সময় এসে গেছে। কলকাতার দুটো সাধারণ ছেলে যখন মোমো খাইয়ে আজ কোটিপতি হতে পেরেছে, তাহলে আমি পারবো না কেন? আপনি পারবেন না কেন? পারবেন, নিশ্চয়ই পারবেন। সেই জন্য মন দিয়ে শুনতে হবে আমার কথা, অর্থাৎ রাজীবের কথা। ওয়াও মোমোর কাহিনী আসলে দুই বন্ধুর কাহিনী, সাগর আর বিনোদ। এরা এদের এই ব্যবসাকে যেভাবেই মারাত্মক সাফল্যে নিয়ে গেছে, সেই নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এর মধ্যে 5টি স্ট্র্যাটেজি আছে, যা চাইলে আপনিও আপনার ব্যবসায় ব্যবহার করতে পারেন এবং আপনিও পারেন এমন সাফল্যের মুখ দেখতে। প্রথমেই যে পয়েন্টটা বলবো তা হলো ফিনান্সিয়াল অল্টারনেটিভ বা আর্থিক বিকল্প।
বেশিরভাগ স্টার্টআপ বিজনেসেই দেখা যায় একটা বিজনেস শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না। অর্থের অভাবে হয় স্টার্টআপটা ডুবে যায়, নয়তো সাফল্য পায় না। কিন্তু এক্ষেত্রে সাগররা ব্যাংকে গিয়ে 30,000 টাকার লোন নেয়, তারপর একটা স্টল কেনে। এরপর দরকার হয় জায়গার। তার জন্য তারা ভাবতে থাকে কোন জায়গায় মানুষ সব থেকে বেশি যায়। তখন তারা খুঁজে পায় স্পেন্সারকে। এটা কলকাতার এমন একটা জায়গা যেখানে শহরের বেশিরভাগ মানুষের নিয়মিত যাতায়াত। তারা মনে করে এই জায়গাই তাদের জন্য সেরা। কিন্তু স্পেন্সারের তরফ থেকে তাদের কাছে মোটা টাকার ভাড়া চাওয়া হয়, যেটা তাদের সামর্থ্যের বাইরে সেই সময়। কিন্তু কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় ঠিকই হয়। একদমই তাই। ইচ্ছে যদি সৎ হয় তাহলে যে কোনো বাধাই পার করে দেওয়া সহজ। এক্ষেত্রেও ঘটল তাই। তারা ভাড়া না দিতে পারুক, তাদের ব্যবসার শেয়ারই দিয়ে দিল স্পেন্সারকে। বন্ধুরা, বড় ব্যবসায়ীদের সঙ্গে আমাদের পার্থক্য ঠিক এই জায়গাতেই। জীবনে বাধার সম্মুখীন তো সবাইকেই হতে হবে, কিন্তু আমরা বাধা দেখলেই ভয় পেয়ে যাই, আর সেখানেই আমাদের যাত্রা থেমে যায়। কিন্তু যারা নতুন স্টার্টআপের পরিকল্পনা করে এগোয়, তারা যে কোনো পরিস্থিতিতেই থেমে যাওয়ার পাত্র নয়। যাই হোক, এভাবে 18% শেয়ার পাওয়ার পর স্পেন্সারের লোকেরা তাদের কাছে মোমোর একটা স্যাম্পল চাইল। সেই প্রথম প্রয়োজন হলো একজন শেফের। তারা এক মহিলাকে হায়ার করল। তার বানানো মোমো স্পেন্সারের মুখে পড়তে আর সময় লাগলো না রাজি হওয়ার জন্য। তারা সম্মতি দিল স্পেন্সারের ভেতর একটা জায়গায় তাদের মোমোর স্টল খোলার জন্য। প্রথম দিন তাদের আয় হলো 2200 টাকা। এরপর তাদের একজন পেশাদার কুক দরকার ছিল, তাই মাসে 3000 টাকার বেতন বাবদ রামজিকে তারা ঠিক করল কুক হিসেবে। তাদের উন্নতি দেখে স্পেন্সারের তরফ থেকে তাদের স্টলের বদলে এবার দোকান দেওয়ার পরামর্শ দেওয়া হলো। আসলে স্পেন্সারও দেখেছে যে ওদের উন্নতি যত হতে থাকবে তার 18% তারাও পেতে থাকবে। তাই স্পেন্সারের সহযোগিতায় তাদের একটা নতুন দোকান করে দেওয়া হলো। ব্যাস, দোকান হওয়ার পরই তাদের লাভ গিয়ে দাঁড়ালো 2 লক্ষ টাকায়। তার কিছুদিনের মধ্যেই সেটা আরও বাড়তে লাগলো, হলো 7 থেকে 8 লাখ টাকা। মানে ভাবতে পারছেন উন্নতি কাকে বলে? আপনার মার্কেটিং যদি ভালো হয়, তার সঙ্গে যদি স্ট্র্যাটেজিও ঠিকঠাক হয়, তাহলে এই উন্নতি যে কারোরই হতে পারে। এরপর যে পয়েন্টটা আসে তা হলো ইনোভেশন। আপনি যদি আপনার ব্যবসায় ইনোভেশন না করেন, তাহলে অবশ্যই অন্যদের থেকে পিছিয়ে পড়বেন। ওয়াও মোমোরও 2 মালিক সাগর আর বিনোদ তাদের কাস্টমারদের খোঁজ খবর নিয়ে দেখল তাদের কাস্টমাররা প্রধানত মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যে পড়ছে। সুতরাং এদের কাছে আরও একটু বেশি টাকা থাকবে খরচ করার জন্য। তাই তারা কিছু নতুন ধরনের মোমো বাজারে নিয়ে এলো, যা এর আগে মানুষ কোনোদিন দেখেইনি। যেমন ফ্রাই মোমো, চকলেট মোমো, চিজ মোমো, এইরকম আরও অনেক নতুন ধরনের মোমো আর কি। এদের বেশিরভাগ খাবারই প্রিকুকড হয়, অর্থাৎ আগে থেকেই বানানো থাকে। কাস্টমারে এলে ছোটখাটো কিছু বাকি প্রসেস যেটা বাকি থাকে সেটা করেই কাস্টমারদের পরিবেশন করে দেওয়া হয়। সেই জন্যই তাদের একটা নির্দিষ্ট জায়গায় অর্ধেক বানানো খাবারগুলো রাখা থাকে। সেখান থেকেই ডেলিভারি বয়ের মাধ্যমে আউটলেটগুলোতে পৌঁছে দেওয়া হয়। ফলে সব আউটলেটগুলোতে খাবারের স্বাদও সমান থাকে। এরকম চলার মাঝেই তারা আরও নতুন ধরনের মোমো বাজারে নিয়ে আসে, চাউমিন মোমো, বার্গার মোমো ইত্যাদি। ফলে মানুষের ওয়াও মোমোর প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। এভাবেই তারা তাদের প্রতিটা ছোটখাটো পরিকল্পনাগুলোকে রূপ দিতে থাকে এবং বাজারে লঞ্চ করতে থাকে। এদের তৃতীয় পয়েন্ট হলো ব্রিং এনার্জি। এবার দেখুন, একটা মানুষের এনার্জি শক্তি যে একটা দলের শক্তির সঙ্গে কখনোই প্রতিযোগিতা করতে পারে না, তার আলাদা করে প্রমাণ দিয়ে বলার প্রয়োজন নেই। এর জন্য তারা ওয়াও মোমোতে আরও সফলতা আনতে একটা দল গঠন করল। দলগতভাবে তাদের কাজের উন্নতিও আশানুরূপভাবে বাড়তে থাকল। এরপর যে পয়েন্টের বিষয়ে কথা বলবো তা হলো আপ রেভিনিউ। এই বিষয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো লোকেশন। না, আপনি যেমন লোকেশন ভাবছেন এটা ঠিক তেমন নয়। এর জন্য তারা নিয়ে আসলো MMM, অর্থাৎ মাল্টি মোবাইল মডেল। মাল্টি কথার অর্থ হলো অনেক বেশি সংখ্যক, আর মোবাইল অর্থাৎ লোকদের জন্য করতে হবে। তার জন্য তারা ওয়াও মোমোর একটা ভেজি আউটলেট তৈরি করে দিয়েছে, যাতে এবার যারা নিরামিষ খায় তাদেরও ভিড় বাড়তে থাকে। এর পাশাপাশি তারা আরেকটা বিষয়ের ওপর কাজ করা শুরু করলো, যেটা হলো ফরচুনিস ক্রস সেলিং। এটা এক ধরনের প্যাকেজ সিস্টেম, যাতে কাস্টমারদের তারা দুপুর বা রাতের খাবারেরও বন্দোবস্ত করে দেয়। এরপর আসে 5 নম্বর পয়েন্ট, যা ভীষণই গুরুত্বপূর্ণ।
সেটা হলো সাস্টেনেবিলিটি ওভার গ্রোথ। সাধারণ ক্ষেত্রে দেখা যায় রেভিনিউ বাড়তে থাকে, কিন্তু প্রফিটের নামও নেয় না। কিন্তু সাগরবাবুদের লক্ষ্য ছিল শুধুমাত্র প্রফিটের দিকে। 2015 অবধি শুধুই উপার্জিত টাকা থেকেই বিনিয়োগ করায় তাদের কোনো উপরিখরচা হয় না। অর্থাৎ প্রতিটা আউটলেট থেকে তাদের যে লাভটা হতো সেটা এক জায়গায় করে পুরনো লাভের থেকে বিনিয়োগ করত। ফলে প্রথম দিকে উন্নতি ধীরে হলেও পরে তা আকাশ ছোঁয়া হয়। ছোটবেলায় আমার এক শিক্ষক আমায় বলেছিলেন, জীবনে চলার পথে যদি তুমি এগিয়ে যেতে যেতে একটা সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ো এবং বুঝতে না পারো যে কি করা উচিত, তাহলে জানবে এবার একটা বড় লাফ দেওয়ার সময় এসেছে। আর সেই ধাপটা যদি কোনোভাবে উতরে যেতে পারো, জানবে এবার তোমাকে আটকানোর সাধ্য আর কারণ নেই। সাগর আর বিনোদের সঙ্গেও একই জিনিসই ঘটেছিল, এবং তাদের জীবনে সেই বড় পদক্ষেপটা হলো ওয়াও মোমো। দেশের মাটিতে তৈরি করা একটা সম্পূর্ণ নতুন ব্যবসা, তাও আবার আমাদের খোদ কলকাতার মাটিতে। আর তারপর তার আকাশ ছোঁয়া সাফল্য, যা প্রতিটা মানুষকেই আশ্চর্য করে তোলে। কোম্পানির রিপিভোটেড ভিশন এবং গ্রোথ প্ল্যানগুলিকে উন্নত করতে ওয়াও মোমো ফুডস, অর্থাৎ যেটি বর্তমানে দেশের সবচেয়ে বড় দুটি হোমগ্রোন কিউএসআর ব্র্যান্ডের মালিক, সেটি ট্রি লাইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নেতৃত্বে $15 মিলিয়নের বেশি সংগ্রহ করেছে। এবং যে দুটি কিউএসআর এর মালিক, সে দুটি হল ওয়াও মোমো আর ওয়াও চায়না। মালিকানার পাশাপাশি তারা এই দুটি পরিচালনাও করে। ফান্ডিং রাউন্ডে IAN ফান্ড, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাঞ্জেল নেটওয়ার্ক, এবং পাশাপাশি বিনিয়োগকারী লাইট হাউস ফান্ডের অংশগ্রহণও দেখা গেছে। নতুন ফান্ড ব্র্যান্ডকে তার সদ্য চালু হওয়া FMCG ব্যবসার প্রচেষ্টাকে আরও বাড়াতে সক্ষম করবে এবং তার কিউএসআর ও ক্লাউড কিচেন ব্র্যান্ডগুলির সম্প্রসারণে আরও শক্তি যোগ করবে। 2008 সালের অগস্টে চালু হয়েছিল এই ওয়াও মোমো। মাল্টিবিলিয়ন টাকার কিউএসআর চেনটি বর্তমানে এর 350টিরও বেশি ওয়াও মোমো এবং 50টিরও বেশি ওয়াও চায়না আউটলেট জুড়ে রয়েছে। পরের বছরে কোম্পানিটি 150টিরও বেশি স্টোর এবং 50টি ক্লাউড কিচেন স্থাপনের পাশাপাশি আগামী অগস্টের মধ্যে মাসিক রান রেট প্রায় 2 গুণ বৃদ্ধি করার পরিকল্পনা করছে। সিরিজ সি ওয়াও মোমো ফুডসকে সবচেয়ে মূল্যবান স্বদেশি কিউএসআর ব্র্যান্ড বানিয়েছে। তার পাশাপাশি INR, অর্থাৎ ভারতীয় মূল্যে 1225 কোটির বেশি ভ্যালুয়েশন দিয়েছে তাকে, যা টাইগার গ্লোবাল থেকে অর্থ সংগ্রহ করার সময় 2019 সেপ্টেম্বরে এটির 860 কোটির শেষ মূল্যায়ন থেকে একটি দুর্দান্ত উন্নতি। ব্র্যান্ডগুলি পিভটিং, বাউন্সিং ব্যাক করার অবিরাম প্রচেষ্টা করে মহামারী চলাকালীন লাভজনক উন্নতি করেছে। এটি সত্যি একটি অসামান্য প্রচেষ্টা। ঘোষণার বিষয়ে মন্তব্য করে সিইও এবং সহপ্রতিষ্ঠাতা সাগর দারিয়ানি বলেছেন, যখন আমরা ওয়াও মোমো দিয়ে শুরু করেছিলাম এবং পরে ওয়াও চায়না নিয়ে এলাম, তখন বাজারের যে সম্ভাবনা ছিল সে সম্পর্কে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। প্রথমে আমাদের রেস্তোরাঁ ব্যবসাকে শক্তিশালী করার জন্য আমাদের একটি পরিষ্কার রোড ম্যাপ ছিল। তারপরে FMCG স্পেসে প্রবেশ করা হয়েছিল। গত কয়েক বছরে আমরা আমাদের শেকড়কে নতুন করে তৈরি করেছি। আমরা এমন একটি ব্র্যান্ড হতে চাই যা ভালো খাবার তৈরি করে, যা খাবারের বিষয়টাকে আরও ভালো করে দেয়। কিউএসআর হোক, FMCG হোক বা নিউট্রিশনের গ্যাপ মেটানোই হোক, ওয়াও মোমোর লক্ষ্য হল একটি প্লেটে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সুখ পরিবেশন করা। ট্রি লাইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা জাহির সিতাব খান বলেছেন, ওয়াও মোমো স্বাদ এবং মূল্য উভয়ের সঙ্গে ভারতীয় ভোক্তাদের আনন্দ দেওয়ার বিষয়ে গভীর মনোযোগ প্রদর্শন করেছে। যেহেতু ভারত দ্রুত কোভিড থেকে বেরিয়ে আসছে, আমরা কিউএসআর এবং খাওয়ার জন্য প্রস্তুতি উভয় ক্ষেত্রেই তাদের বৃদ্ধির পরিকল্পনা নিয়ে উৎসাহী। আমরা ওয়াও মোমোর বৃদ্ধির পথে যোগ দিতে পেরে ভীষণভাবে খুশি এবং তাদের উন্নতির এই পরবর্তী অধ্যায়ে তাদের মঙ্গল কামনা করছি। খুব তাড়াতাড়ি ওয়াও মোমো FMCG স্পেসেও প্রবেশ করেছে। যে কোনো সময় এবং যে কোনো জায়গায় মোমোগুলিকে ব্যক্তিদের কাছে অ্যাক্সেসযোগ্য করা হয়েছে, অর্থাৎ যে কোনো অবস্থাতেই মোমো খাওয়ার জন্য প্রস্তুত করে তোলা হয়েছে। খাওয়ার জন্য প্রস্তুত মোমোগুলি একচেটিয়াভাবে বিগ বাস্কেটে উপলব্ধ এবং শীঘ্রই অন্যান্য ই-কমার্স চ্যানেলে এবং আধুনিক ট্রেড প্ল্যাটফর্মগুলিতেও অ্যাক্সেসযোগ্য হয়ে যাবে। আর বন্ধুরা, এগুলো 6 মাস পর টায়ার 2 এবং টায়ার 3 শহরগুলিতেও পৌঁছে যাবে। ওয়াও মোমো শুরু থেকেই কিউএসআরে যেন বিপ্লব সংগঠিত করে চলেছে এবং এখন FMCG সেক্টরে নতুন করে সংজ্ঞায়িত করেছে। মহামারীর মধ্যে সেক্টরটি যে চ্যালেঞ্জগুলি দেখেছিল
তা সত্ত্বেও কোম্পানিটি সক্ষম নেতৃত্বের অধীনে থেকেছে এবং বলা বাহুল্য যে এটি ক্রমাগতই বৃদ্ধি পেয়ে চলেছে। এই কথাগুলো কার জানেন কি? কথাগুলো বলেছেন লাইট হাউস ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর রোচেল ডিসুজার। আইএন ফান্ডের ফান্ডিং পার্টনার পদ্মজা রূপারেল বলেছেন, একটি স্বদেশী ব্র্যান্ডকে এত উচ্চতায় উঠতে দেখার এই বিষয়টা ভারতীয় উদ্যোক্তাদের নিজস্ব ব্যবসা করার মনোভাবের প্রতি বিশ্বাস পুনরায় স্থাপন করে। আমরাও এর অংশ হয়েছি যখন ওয়াও মোমো যাত্রা আইএএন থেকে তার অ্যাঞ্জেল রাউন্ড উত্থাপন করেছিল, এবং এখনও যখন এটি তার জায়গায় দাঁড়িয়ে তখনও আইএএন ফান্ডের সঙ্গে অংশীদারিত্ব ব্যাহত রয়েছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে কোম্পানিটি তার পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য প্রস্তুত, আর নিজস্ব গতিবেগে সে সর্বদা এগিয়ে চলবে সফলতার দিকে। গত 2 বছর ওয়াও মোমো এবং ওয়াও চায়না ব্র্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তা সে অনলাইন ডেলিভারি ব্যবসা 7 গুণ বৃদ্ধি থেকে শুরু করে স্ট্র্যাটেজিক অংশীদারিত্বের চেতনা পুনরুজ্জীবিত করা হোক, বা এফএমসিজির নতুন উন্নতির বীজ বপন করাই হোক। বন্ধুরা, এটা একটা শক্তিশালী গল্পের আকার নিয়েছে, যে গল্পে শুরু আছে কিন্তু শেষ নেই। ওয়াও এর চেন চলতে থাকবে এবং আরও অনেক সফলতার মুখও দেখবে। পাশাপাশি স্বল্পবয়সী যে সমস্ত ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য স্বপ্ন দেখছে তাদেরকে নতুন পথ দেখাবে। হ্যাঁ বন্ধুরা, এই পথ দেখানোর গল্পটা আমরা যতটা সহজ ভাবছি ততটাও কিন্তু সহজ নয়। এর পেছনে আরও বেশ কিছু হার্ডেল রয়েছে। সেই হার্ডেলগুলোই কি করে অতিক্রম করতে হবে সেটা জানব, এবং অবশ্যই তার সঙ্গে জানব ওয়াও মোমোর ওয়াও ফ্যাক্টরটা কিভাবে কাজ করেছে সেই বিষয়ে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর্থাৎ ভালোবাসার যুদ্ধে সবটাই ন্যায় হিসেবে ধরে নেওয়া যায়। তাই বলে মিথ্যেও? হ্যাঁ, মিথ্যেও কিছু কিছু সময় ন্যায় হিসেবে ধরা হয় যখন সেটা কোনো সৎ উদ্দেশ্যে বলা হয়। বিশেষ করে সেটা যদি নিজের বা অন্যদের সুবিধার জন্য বলা হয়, তখন সেই মিথ্যেটাকে দোষ হিসেবে ধরা যায় না। তার মানে এই নয় যে আমি আপনাকে মিথ্যে বলতে প্ররোচিত করছি। যতক্ষণ সম্ভব চেষ্টা চালিয়ে যাবেন মিথ্যে না বলার। কিন্তু যদি এমন পরিস্থিতি এসে দাঁড়ায় যখন একটা মিথ্যে আপনার এবং আপনার আশেপাশের দুনিয়ায় একটা নবজাগরণ ঘটাতে পারে, তাহলে সেই ছোট্ট মিথ্যেকে শুধু শুধু আটকে রেখে নিজের ক্ষতি করার প্রয়োজন নেই। বুঝতে পারছেন না নিশ্চয়ই যে কতটুকু মিথ্যে বলাটাকে আমি দোষ বলতে চাইছি না। চিন্তা কি, আপনাকে বোঝানোর জন্য তো আমিই আছি। আমি আপনাকে বলবো ওয়াও মোমো এই চূড়ান্ত সফল ব্যবসাটা শুরু করার জন্য সাগর দারিয়ানির একটা ছোট্ট মিথ্যের সম্পর্কে। সেই মিথ্যে কি কখনো দোষের হতে পারে? কারণ এই ওয়াও মোমো সাগর ও বিনোদ সহ আপামোর ব্যবসা মনোভাবাপন্ন ভারতবাসীর কাছে একটা যুদ্ধ, পাশাপাশি ভালোবাসাও। তাই এই মিথ্যেও তাদের ন্যায়ের পথই দেখিয়েছে। তার সঙ্গে আজ এও বলবো যে যত বড় সাফল্যই আসুক না কেন, জীবনে চলার পথে বাধা আসবেই। বুদ্ধিমত্তা এবং সততাকে কাজে লাগিয়ে তাকে জয় করতে হবে। ওয়াও মোমোর সহ প্রতিষ্ঠাতা ও সিইও সাগর দারিয়ানি মোমোর ওপর যেভাবে তার একটা সম্পূর্ণ ব্যবসাকে দাঁড় করিয়ে দিয়েছে, তা বলিউডের কোনো সিনেমার গল্পের থেকে কম কিছু নয়। শুরুতে এটি একটি ছোটখাটো মিথ্যে ভিত্তির ওপর দাঁড়িয়েছিল, যা অন্য কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু 21 বছর বয়সী একটা ছেলেকে তার স্বপ্নের ভিত গড়তে সাহায্য করেছিল। তারপর শুরু হয় তার ব্লকবাস্টারের গতি। মাত্র 45 দিনের মধ্যে এটি তার শীর্ষে পৌঁছায়। এটি শুরু হয়েছিল যখন স্বস্বীকৃতভাবে অস্থিত দারিয়ানি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যের শেষ বর্ষের স্নাতক পরীক্ষা শেষ করে উদ্দেশ্যমূলকভাবে মুম্বাইয়ের পথে যাত্রা করেছিলেন। তখন ছিল 2008 সাল এবং তিনি খাবারের জায়গায় একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে এটি ফাস্ট ফুড ব্র্যান্ডগুলির মলের ফ্লোরে ছোট্ট কিয়স্ক স্থাপন করতে চায়। উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ প্রদর্শন করে তিনি স্পেন্সার্সে খাদ্য বিভাগের প্রধানের সঙ্গে একটি বৈঠক স্থাপন করতে সক্ষম হন। এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করার সময় তিনি এক্সিকিউটিভ একজন সহকর্মীকে বলতে শুনেছিলেন যে একটি মোমো আউটলেট মলের জন্য উপযুক্ত হবে। দারিয়ানি এখানেই একটি সুযোগ বুঝেছিলেন এবং চুক্তিটি সিল করতে সাহায্য করার জন্য একটি নিষ্পাপ মিথ্যে বলেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, কথাগুলো সাগর নিজেই বলেছিলেন যে আমি নির্বাহীদের বলেছিলাম যে আমি সেন্টে মোমো বিক্রি করি জেমস স্কুলে, কারণ কেবল একজন কলেজ ছাত্রকে গুরুত্ব সহকারে নেবে না। আসলে তিনি তখন 1 মাস আগেই সবে তার চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়ে এসেছেন। তাকে পরের দিন স্বাদ পরীক্ষা করে নেওয়ার জন্য একটি নমুনা আনতে বলা হয়েছিল।
সেই নমুনা নিতে সাহায্য করার জন্য সাগর মোমো তৈরি করতে জানায় এক মহিলা, যাকে সে মোমো আন্টি বলে ডাকত, তার কাছে ছুটে যায়। সেই স্যাম্পেল পছন্দ হয়ে যায় এবং সাগরেরও মনে বিশ্বাস জন্মায় যে এবার তার মোমো হট কেকের মতো বাজারে বিক্রি হবে। 12 বছর পরে এই ব্র্যান্ড কিউএসআর স্পেসে একটি শক্তি তৈরি করেছে। এই ফার্মটি কিন্তু কোনো অপ্রত্যাশিত সৌভাগ্যবান ছিল তা নয়। অন্যান্য আর 4-5টা ব্যবসার মতো শেষ মুহূর্তে এসেও নানা বিপদের মুখে পড়তে হয়েছিল তাদের। যে কোনো স্টার্টআপে যেমন প্রত্যাশিতভাবে প্রথম বছরেই নানা ভয়ানক সমস্যা দেখা যায়, ঠিক তেমনি রোজকার নানান ঝামেলা ছিল। লঞ্চের আগের দিনই হঠাৎ শেফ ছেড়ে চলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। ওয়াও মোমো সহ প্রতিষ্ঠাতা হোমগাই যেমন বলেছেন, রাতারাতি তাদের জন্য শেফের ব্যবস্থা করতে হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত নতুন শেফ আগেরটির চেয়েও ভালো ছিল, তাই সে যাত্রায় তারা রক্ষা পেয়ে যায়। অপারেশনাল সমস্যাও ছিল। প্রথম 5 মাস শুধুমাত্র 2 জন প্রতিষ্ঠাতা, একজন শেফ এবং একজন সাহায্যকারী দ্বারা পরিচালিত হয়েছিল কোম্পানি। সেই জায়গায় আজ ওয়াও মোমোতে 3000 জনের বেশি কর্মী রয়েছে এবং প্রতি কিয়স্কে কর্মী সংখ্যা তার আকার দ্বারা নির্ধারিত হয়। প্রথম দিকে মোমোগুলি দারিয়ানির বাড়ির রান্নাঘরে তৈরি করা হতো এবং প্রতিদিন অটোতে করে আউটলেটগুলোয় নিয়ে যাওয়া হতো। যাওয়ার সময় তারা অটোতে করে যেত এবং ফেরার সময় পায়ে হেঁটে ফিরত, যাতে মাত্র 10 টাকা বাঁচাতে পারে। আসলে সেই সময় তারা নিজেদের অর্থের মূল্য বুঝতে পেরেছিল। বর্তমানে এটি কলকাতা স্পেন্সার্স, বিগ বাজার, প্যান্টালুন্স এবং অন্যান্য এই ধরনের বড় ফরম্যাটের খুচরো দোকানে তার 12টি আউটলেট খুলেছে। এর প্রথম স্বতন্ত্র আউটলেট 2010 সালে স্থাপিত হয়েছিল সেক্টর 5, সল্টলেক, কলকাতা, পশ্চিমবঙ্গের আইটি হাবে। 1 বছর পরে 4টি স্বতন্ত্র স্টোর এবং শপিং শপ সহ আনুমানিক 17টি আউটলেট সহ এটি কলকাতার বাজারে ছড়িয়ে পড়ে। এছাড়াও ভারতীয় ভোক্তাদের গ্র্যাব অ্যান্ড গো খাবার অর্থাৎ স্যালাড, মোমো ইত্যাদি স্ন্যাক্সের জন্য ক্রমবর্ধমান ক্ষুধা রয়েছে, যা কিয়স্ক এবং শুধুমাত্র ডেলিভারির জন্য রান্নাঘরের ফরম্যাটের ক্ষেত্রে একটি স্বাস্থ্যকর লক্ষণ, এমনটাই শিল্প বিশেষজ্ঞরা বলছেন। এছাড়াও গত 5 বছরে সুইগি, জোম্যাটো এবং উবার ইটস, যেটা আবার এখন জোম্যাটোর অংশ, সেগুলোর মতো খাদ্য ডেলিভারি প্লেয়ারগুলো এই কিউএসআর চেনের স্থায়িত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। পণ্যের গুণমান এবং পরিষেবা খাদ্য ব্যবসায় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর জন্য সম্প্রসারণ এবং অপারেশন একসঙ্গে কাজ করতে হবে। এটি সম্পর্কে সচেতন হতে কোম্পানি হ্যাচারির সঙ্গে কাজ করে, যেমন কলকাতার শালিমার হ্যাচারি, বেঙ্গালুরুতে গোদরেজ টাইসন ফুডস। এটি ব্যবহার করে পোলট্রির গুণমান এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য এখানে একজন নিরীক্ষক নিয়োগ করা হয়েছে, যা প্রতি 7-8টি আউটলেটে রয়েছে। বন্ধুরা, এখানে জেনে রাখা ভালো, স্ট্রিমলাইনিংও একটি ব্যবসায়িক প্রয়োজনীয়তা এই মুহূর্তে। আর এগুলোকেই মাথায় রেখে ওয়াও মোমো প্রতিটা শহরের জন্য একটি কেন্দ্রীভূত রান্নাঘর রেখেছে। এটি ব্যাকএন্ড প্রক্রিয়াকে আরও দক্ষ করার পরিকল্পনা করেছে। এই প্ল্যানটি হবে হাইটেক এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এটি মূলত কলকাতার কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে স্থাপন করা হবে বলে ঠিক করা হয়েছে। আর মাত্র 2 বছরের মধ্যেই ব্যবস্থাটা চালু করা হবে বলে আশা করা হচ্ছে। ওয়াও মোমো ডোমিনোজ, কেএফসি, পিৎজা হাট এবং বার্গার কিংয়ের মতো বিশ্বব্যাপী মেজরদের সঙ্গে প্রতিযোগিতা করে। খুব কম ভারতীয় কোম্পানি কিউএসআরে ডোমিনোজ এবং ম্যাকডোনাল্ডসের মতো ধারাবাহিকতা এনেছে, যার ফলে এই গুটিকতক কোম্পানিগুলো সবার থেকে আলাদা জায়গা দখল করেছে। আর সেই পথেই পা বাড়িয়েছে ওয়াও মোমো। আমি আশা করি তারা তাদের মেনুতে উদ্ভাবন অব্যাহত রাখবে। কথাটি বলেছেন আনন্দ লুনিয়া। তিনি হলেন ইন্ডিয়া কোটিয়েন্টের প্রতিষ্ঠাতা অংশীদার, আর এটি হলো প্রাথমিক পর্যায়ের বিনিয়োগ সংস্থা। ওয়াও মোমো টিমের ব্যবসায়িক প্রবৃত্তি এখনো অবধি তাদের হতাশ করেনি। যখন তারা স্কেল তৈরি করেছিল, প্রতিষ্ঠাতারা পেশাদারদের একটি দলকে একত্রিত করার গুরুত্ব উপলব্ধি করেছিল। তাই 2015 সালে তারা শাহ মিফতাউর রহমান, যে তাদের কলেজেরই একজন ব্যাচমেট, তাকে 10% ইকুইটি এবং একটি সহ প্রতিষ্ঠাতার পদ অফার করেছিল। রহমান আসলে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। স্টার্টআপে যোগদানের আগে পিডব্লিউসি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তিনি ব্যবসার আর্থিক দেখাশোনা করেন। অবশ্যই ব্যবসার তুলনামূলক বাধামুক্ত বৃদ্ধি 2 প্রতিষ্ঠাতার মধ্যে বোঝাপড়ার দ্বারা সম্ভব হয়, যদিও প্রকৃতির দিক থেকে তারা সম্পূর্ণ বিপরীত। দারিয়ান হল আক্রমণাত্মক, আশাবাদী এবং অস্থির। অন্যদিকে বিনোদ আরও গ্রাউন্ডেড, বাস্তববাদী এবং শান্ত। তাই দল হিসেবে তারা একটা ভালো কম্বিনেশন তৈরি করে।
যা তাদের সংযোগের দীর্ঘায়ুতেও সাহায্য করে। বন্ধুরা, আরও অনেক কিছু জানার বাকি আছে ওয়াও মোমো সম্পর্কে। জানতে হলে শুনতে হবে পরবর্তী এপিসোড। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো, সেগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো আমাদের সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণার জন্যই আপনাদের কাছে বারবার আমাদের আবেদন, আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনে আপনাদের বহুমূল্য মতামত ব্যক্ত করবেন। সেই মতামতগুলো আমরা আগামী দিনের পাথেয় হিসেবে গ্রহণ করব। এরকমই একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই এগিয়ে চলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের পাশে পাওয়ার। তাহলে এই কথাই রইল, আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। আমরাও আপনাদের উপহার দেব দারুণ দারুণ ইন্সপিরেশনাল স্টোরি। সেখানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মনোবল জাগানোর জন্যে সত্যি একটা ধামাকাদার কিছু দরকার। সত্যি বলতে এমন ধরনের এক একটা সাকসেস স্টোরি যদি আমাকে, আপনাকে, মানে আমাদের আপামর জনসাধারণকে মনে সত্যি সত্যি সাহস যোগায়, তাহলে মন্দ কি? দেখুন, এবারে সাকসেস স্টোরি শুনে মনোবল জুগিয়ে যাবতীয় হতাশাকে পাশে ফেলে রেখে আমাদের ভেতরে কে কতটা নিজেদেরকে চাঙ্গা করার জন্য উদ্যোগী হব, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথাটা হলো সাকসেস স্টোরি শুনে নিজের মনের ভেতরে এই ভাবনাটা উদয় হওয়া যে না, আমিও ঘুরে দাঁড়াতে পারবো, আমিও নিজের পরিচয় গড়ে তুলতে পারবো। কারণ একবার মনের ভেতরে এই ভাবনার উদয় হওয়া মানে বুঝতে হবে আপনি বা আমি, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষরা ঘুরে দাঁড়াতে চাইছে। এবারে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমি বারবার কেন ঘুরে দাঁড়ানোর কথা বলছি? সমাজে বসবাসকারী সকল মানুষ তো হতাশায় কোণঠাসা হয়ে যায় যে তারা সবাই ঘুরে দাঁড়ানোর কথা ভাববে। দেখুন, এই ভাবনার উদয় হওয়াটা কোনো রকম অস্বাভাবিক ব্যাপার নয়, খুবই স্বাভাবিক। কিন্তু আমি বলবো, সমাজে বসবাস করতে গেলে শুধু মুষ্টিমেয় কিছু মানুষের কথা ভাবলেই তো হবে না, আমাদের সবার কথাই ভাবতে হবে। তাই সবার মঙ্গলের জন্যই বলবো, এমন ধরনের সাকসেস স্টোরির ভীষণ দরকার আছে, যেগুলো শুনে মানুষের মনে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আসবে। আচ্ছা, মানুষ কখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করে? হ্যাঁ, কি বলছেন? স্পষ্ট আমি শুনতে পেলাম পর্দার ওপার থেকেই আপনারা আমার প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করছেন। আপাতত আপনাদের হয়ে আমি উত্তরটা দিচ্ছি। মানুষ সাধারণত বিপাকে পড়লে, হতাশাগ্রস্ত হয়ে গেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আরে বাবা, মানুষ যদি সমস্যাতেই না পড়ে, তাহলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে না ঠেকে শিখে তার সংকটকালীন জীবনেই সাকসেসটা পাবে কি করে? আজ যেসব মানুষের সাকসেস স্টোরি আমরা পড়ি বা শুনি, তারা কিন্তু প্রত্যেকেই বহু সমস্যা পার করে তবেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। এবারে বলি, এতগুলো কথা কেন বললাম? আপনারা বিগত এপিসোডে ওয়াও মোমোর যে সাকসেস স্টোরি ধাপে ধাপে শুনে আসছেন, সেই ওয়াও মোমোর মালিকরাও কিন্তু একদিন নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বন্ধুরা, তারা কিন্তু হাল ছাড়েননি, দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন। আর সেই লড়াইটা সেই সময় লড়েছিলেন বলেই আজ আমরা তাদের ওয়াও মোমো খেয়ে ওয়াও ওয়াও করতে পারছি। এবারে বলবো তারা কি কি সমস্যা ফেস করেছিলেন এবং সেই সব সমস্যাগুলো আসা সত্ত্বেও সবকিছু সামলে সফলতা পেয়েছেন। যেমন প্রথমেই তারা ব্যবসা যে শুরু করবেন, তার জন্যে যথাযথভাবে পুঁজির বিনিয়োগ কিভাবে করবেন তা বুঝে উঠতে গিয়ে ভীষণভাবে নাকানি চোবানি খেয়েছিলেন। আসলে ব্যবসা করব বললেই তো আর ব্যবসা শুরু করা যায় না, তার জন্য লাগে উপযুক্ত পরিমাণের মূলধন। প্রথম দিকে ব্যবসা শুরুর আগেই তারা বহু জনের থেকে মূলধন বিনিয়োগের আশ্বাস পেয়েও শেষ পর্যন্ত গিয়ে ঠকেছেন। আর সেখান থেকেই বুঝেছেন, জীবনে ঠকা মানে শুধুমাত্র বোকা হয়ে যাওয়া নয়, জীবনে ঠকা মানে নিজেকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। তারা নিজেদের ব্যবসাকে দাঁড় করানোর জন্যে বহুজনের কাছেই পরামর্শ চাইতে গিয়েছিলেন। তার ভেতরে অনেকে বিজনেসম্যানও ছিল, কিন্তু প্রথম দিকে তারা বুঝতে না পারলেও পরবর্তীকালে বুঝেছেন যে পরামর্শ দিচ্ছেন তিনি কিন্তু আদেও ভালো পরামর্শ দিচ্ছেন না। এইভাবে তারা বুঝেছিলেন যে সবসময় সদা সতর্ক হয়ে থাকা উচিত। জীবনে চলার পথে কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বোঝার বোধ না থাকলে পদে পদে বিপদ। তারা যখনই বুঝেছেন ভালো পরামর্শ পাচ্ছেন না, তখনই নিজেরা একটা পরিপক্ক পরিকল্পনা বানানোর জন্য উদ্যোগী হয়েছেন। এবারে আসি 3 নম্বর পয়েন্টে।
ওয়াও মোমোর বিজনেস করতে গিয়ে তারা বুঝেছিলেন এই দুনিয়ায় কেউ কারোর জমি 1 ইঞ্চিও ছাড়তে রাজি নয়। প্রত্যেকেই প্রত্যেকের প্রতিযোগী। তাই ভয় না পেয়ে, হতাশ না হয়ে লড়ে যেতে হবে, তবেই তো মনের জোর বাড়বে। বিজনেস করতে গিয়ে তারা বুঝেছিলেন এই জগতে প্রত্যেকেই কেবল নিজের স্বার্থ দেখে। কারণ এমন বহুজন তাদের সান্নিধ্যে এসেছিলেন যাদের নিজেদের স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্রই তারা কেটে পড়েছিলেন। পরে কোনো দরকারে তার কাছে সাহায্য চাইতে যাওয়া হলে তিনি নানা ছল করে তাদের পাশ থেকে সরে গেছেন। তখন সাগর আর বিনোদ বুঝেছিলেন যে কোনো ক্ষেত্রেই প্রথম দিকে এমন নানা অসুবিধার সম্মুখীন হতে হবে তাদের, কিন্তু নিজেদের চোখ কান খোলা রাখলে সব কিছুকেই অতিক্রম করে ফেলা যায়। চতুর্থত, ব্যবসার প্রথম দিকে অনেকে তাদের সঙ্গে যুগ্মভাবে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রে সই সাবুত করেও পরে নতুন ব্যবসা আদেও লাভ হবে কিনা এইসব সংশয়ে আর এগোয়নি। তখন তারা ধাক্কা পেয়েছেন, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়েই তারা বুঝতে পেরেছেন কথা দিলে সবাই যে কথা রাখবেই এমন কোনো নিশ্চয়তা সত্যিই নেই। তাই সব থেকে ভালো নিজেদের একটা টিম বানিয়ে নেওয়া, যে টিমে থাকবে আস্থাভাজনকারী কিছু কর্মী, যেই টিম যে কোনো পরিস্থিতিতে সাহায্য করার জন্য সব সময় মুখিয়ে থাকবে। তাহলে কি বুঝলেন বন্ধুরা? আসল কথা কি জানেন? জীবন মানেই হলো সমস্যা। আপনি এমন কোনো মানুষকে পাবেন না যাদের জীবনে সমস্যা নেই। মোদ্দা কথা, সমস্যা থাকবেই, জেনে রাখবেন। সমস্যা নিয়েই আপনাকে চলতে হবে। তাই বলে আপনি যদি ওরে বাবা গো মা গো কি সমস্যা বলে আহা উহু করেন তাহলে হবে না। নিজেদের মনে সাহস আনুন, তাহলে দেখবেন কোনো সমস্যাই আপনাকে ঘায়েল করতে পারছে না। সমস্যা এলে সাময়িক হতাশা আসে, এ কথা ঠিকই, কিন্তু সেই সমস্যাজনিত হতাশাকে আমরা যদি খুব বেশি পাত্তা না দিয়ে ঠান্ডা মাথায় সমাধান করতে বসি, তাহলে দেখবেন সমস্যার সমাধান ঠিক বার হবেই হবে। মানুষ হলো সবথেকে বুদ্ধিমান প্রাণী, তাই নিজের বুদ্ধিকে কাজে লাগান আর জীবনের যাবতীয় সমস্যাকে সমাধান করে সামনের দিকে এগিয়ে চলুন। আর এই ওয়াও মোমো তো যে সে মোমো নয়, এ হলো ওয়াও মোমো। খেলেই ওয়াও ওয়াও না বলে গতি নেই। ইস, মোমো বলতেই জানেন মনটা কেমন মোমো মোমো করে উঠছে। মাঝে মাঝে ভাবি আমিও যদি ওয়াও মোমোর কুকদের মতো মোমো বানাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। কিন্তু সত্যি কথাটা বলি, আমি আসলে রাঁধতেই জানি না। আচ্ছা বন্ধুরা, অকপটে আপনাদের আজকে একটা সত্যি কথা জানাতে চাইছি। দেখুন, কোনো রকম লুকোছাপা না করে সত্যি কথাটাই বলবো। কিন্তু বলছি যে ওয়াও মোমোর দোকানগুলোর পাশ থেকে যখন যান তখন মোমোর ম করা গন্ধে মনটা কেমন আনচান করে না? ইস, মনে হয় না বাড়িতেও যদি বানানো যেত। কিন্তু মুশকিলটা হলো, আপনি যদি আমার মতো রান্না করতে একদমই না পারেন তাহলে কি হবে? আরে বাবা, কি আবার হবে? আপনার চেনা জানা যে পারে তাকে বলবেন মোমো করে খাওয়াতে। এবারে আসি আসল কথায়। দেখুন, আমি আপনি নাই ভালো রাঁধুনি হতে পারি, কিন্তু তাই বলে আমাদের বাড়িতে সবাই তো তা নয়। দুনিয়াতে যারা মোমো খেতে ভালোবাসেন তাদের ভেতরে যেমন এক শ্রেণী ভালো সুদক্ষ রাঁধুনি হন, আবার এক শ্রেণীর মোমো ভক্তরা না রান্না জেনেও মোমো খেতে ভালোবাসেন। আমার কথাটা হলো যে সব মোমো লাভার্সরা যারা রাঁধতে পারেন, রান্নায় ন্যাক আছে, তারা নিশ্চয়ই একবার না একবার ভাবেন যদি মোমোটা আমি নিজে তৈরি করে একটা দোকান খুলে সামনের মানুষকে খাওয়াতে পারতাম তাহলে কি ভালোই না হতো। আমি নিশ্চিত যদি একটা সমীক্ষা করা হয় তাহলে আপনারা মিলিয়ে নেবেন প্রচুর মোমো লাভার্সরা তাদের এই মনের ইচ্ছাটা পূরণ করবেই করবে। এবারে আমার কথাটা হচ্ছে, বহু মানুষের মনে এমন সুপ্ত বাসনা থাকলেও তারা সেটাকে বাস্তবায়িত করতে পারে না। কেন পারেন না জানেন? তাদের আশেপাশে উৎসাহ দেওয়ার মতো লোক থাকে না বলে। আমরা মুখে যতই বলি আমরা এখন অনেক উন্নত হয়েছি, সমাজ প্রচুর এগিয়েছে। হ্যাঁ, এ কথা যে পুরোপুরি ভুল তা আমি বলছি না, কিন্তু বিশ্বাস করুন, সমাজ এগিয়েছে বলতে বলা যায় চিরাচরিত প্রথা ভেঙে নিজেকে নতুনভাবে নতুন আঙ্গিকে গড়ে তুলেছেন। কিন্তু আজও সমাজের আর বাকি মানুষগুলো সেই ছকে বাঁধা গণ্ডি পেরিয়ে আসতে ভয় পান। আপনারাই বলুন না, সমাজ তো আর মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে নয়। সমাজ বলতে সমাজে বসবাসকারী প্রতিটা মানুষকেই বোঝায়। তাই একটা সমাজে যেদিন প্রতিটা মানুষ কাউকে ভয় না পেয়ে নিজেদের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবে, সেই দিন বলতে হবে হ্যাঁ, সত্যিই আমাদের সমাজ এগিয়েছে। তো হ্যাঁ, যে কথাটা বলতে প্রসঙ্গটা এতটা টানলাম, আমাদের আশেপাশে যেসব চেনা মানুষরা আছে, যাদের রান্নার প্রতি ন্যাকও আছে,
যারা এটাকে প্যাশন হিসেবে ধরে রাখতে চান, কিন্তু পরিস্থিতির জন্যই হোক বা মনোবলের অভাবেই হোক তাদের প্যাশনটাকে বাস্তবায়িত করতে পারছেন না, তাদেরকে বরং আমি একটু উৎসাহ দিই, যাতে তারাও তাদের প্যাশনটাকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের একটা পরিচয় করতে পারে। দেখুন, একটা রেস্তোরাঁ খুলতে কিন্তু মোটামুটি আপনার যা মূলধন বিনিয়োগ করতে হবে, কিন্তু তার থেকে আপনার স্বল্প পুঁজিতে চাইলেই একটা ওয়াও মোমোর দোকান খুলে দেওয়া যায়। আপনাদের তো বিগত একটি এপিসোডে জানিয়েইছিলাম যে চাইলে ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি খোলাই যায়। সেক্ষেত্রে কোম্পানি থেকে এসেই আপনার দোকান ভালো করে সাজিয়ে দেবে। আমার এত কথাগুলো বলার আরও একটা কারণ আছে, কিন্তু যদি আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা ফ্র্যাঞ্চাইজি খোলার মতো একটা সাহসী উদ্যোগ নিয়ে নেয়, তাহলে দেখবেন এমন আরও 5টা সাধারণ পরিবারের মহিলারা নিজেরা কিছু করার অথবা নিজেদের মনোবাঞ্ছাকে পূরণ করার তাগিদ খুঁজে পাচ্ছেন। বন্ধুরা, আমাদের সমাজে যেহেতু মহিলা নির্যাতন এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তাই সমাজের মহিলাদের নিজের পায়ে স্বনির্ভর হওয়াটা ভীষণ দরকার। আসলে আমাদের এই শোটাই তো বিশেষ ধরনের, যেটার মূল উদ্দেশ্যই হলো সাধারণ মানুষকে সঠিক পথ নির্বাচন করতে সাহায্য করা, নিজেদের মনের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য মনোবল যোগানো। সেই জন্যই আমাদের আলোচনাতে নানা প্রসঙ্গ উঠে আসে, আর এই আলোচনা হলো জীবনে চলার পথে এক ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে বহু বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক দিশা খুঁজে পাওয়া যায়। আমরা তো আধুনিক যুগে বাস করি, তাই আমাদের যদি নিজেদের মনে একবার ইচ্ছা জাগে নিজে কিছু করে দেখানোর, তাহলে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যা আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আজকাল তো বহু সুযোগ, চাইলেই অনেক কিছু করা যায়। বহুবার মোমোর দোকানে মোমো খেতে গিয়ে দেখেছি সেখানে কত ছাপোষা ঘরের ছেলেমেয়েরা কি সুন্দর মোমোর সব অসাধারণ আইটেম তৈরি করছে। ওদের দেখি আর ভাবি, সত্যিই তো, করবে নাই বা কেন? মিছিমিছি কি নিজের গুণ বা প্রতিভাকে চেপে রেখে লাভ আছে? ওই যে বললাম না, এখন আধুনিক যুগ, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, সেই সুযোগ তো ওয়াও মোমো করেই দিচ্ছে। আগের এপিসোডেও বলেছিলাম, এই এপিসোডেও বলছি, ফ্র্যাঞ্চাইজি নিলে কোম্পানি থেকে যেমন দোকান সাজিয়ে দেওয়া হবে, তেমন কিভাবে আইটেমগুলো তৈরি করতে হবে তাও হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তাহলে আর চিন্তা কিসের বন্ধুরা? একি মনে হচ্ছে আমার কথা শুনে আপনাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। বুঝেছি। ভাবছেন আমি কথাটা যতটা সহজে বলছি, ব্যাপারটা মোটেও অত সোজা নয়। আরে মশাই, ঠিক ধরেছেন, অতটাও সোজা নয়। আর সোজা নয় বলেই তো আপনি সেই অসাধ্য সাধন করে সমাজের 5টা লোকের কাছে নিজের দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, যাতে সমাজের মানুষগুলো আপনাকে দেখে নিজেরা কিছু করার সাহস পায়। একবার ভাবুন তো, আপনি যদি কোম্পানি থেকে ট্রেনিং পান, তাহলে সবকিছু কত সুন্দর করে শিখে যাবেন। যেখানে একটা রেস্তোরাঁ খুললে আপনাকে কত রকমের জিনিস সবই নিজে নিজে বা অন্য কোনো উপায়ে শিখতে হতো, সেখানে আপনি কোম্পানির লোকের দ্বারাই সব শিখে যাচ্ছেন। ব্যাস, আর কি চাই বলুন তো? এছাড়া ভেবেছেন কখনো আপনি একটা দোকান খুললে সেখানে আপনারও যেমন লাভ, তেমন কিছু মানুষের কর্মসংস্থানও হবে। ওয়াও মোমোর কোম্পানি তো চাইছেই তাদের ব্রাঞ্চ আরও বাড়ুক, তাদের দ্বারা যাতে আরও কিছু সাধারণ মানুষের কর্মসংস্থান হোক। একবার ভেবে দেখেছেন, এই যে নিত্য নতুন সব ওয়াও মোমো নিয়ে আসে ওয়াও মোমো, সেগুলো তো ওয়াও মোমোর কোনো শেফই আবিষ্কার করেন, তাই না? তিনিও একদিন তো আপনার আমার মতোই সাধারণ মানুষ ছিলেন, তারপর ধীরে ধীরে দক্ষতা বাড়িয়ে একদিন এই জায়গায় এসেছেন। সুতরাং আর দেরি করবেন না। আপনি বা আপনার আশেপাশের চেনা মানুষদের রান্নায় ন্যাক থাকলে তারা যদি ইচ্ছুক হন, তাহলে ওয়াও মোমোর আউটলেট খোলার পরামর্শ দিন। কথাতেই আছে না, কার যে কখন কি অবস্থা হয় কেউ বলতে পারে না। কথাটা যে কি পরিমাণ সত্য, তাও ওয়াও মোমোর মতো কোম্পানি লকডাউনের পর আরেকবার হাড়ে হাড়ে টের পেয়েছিল। না, মন্দা প্রভাব, বাজে পরিস্থিতি যখন তখন যে কারুরই আসতে পারে, কিন্তু যখন সেই প্রভাবটা একটা বড় কোম্পানিতেও পড়ে, তখন সত্যি একবার ভাবতে হয় যে কি পরিস্থিতি না পড়ল। বিগত 2 বছর ধরে চলা অতিমারিতে যে কি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তো এইটুকু সময়ে সত্যি বলে শেষ করার নয়। তাই বলে যেদিন ওয়াও মোমোর প্রায় 30খানা আউটলেট একের পর এক বন্ধ হয়ে যেতে লাগলো, সেদিন তাদের অবস্থাটা কি করুণ হয়েছিল ভাবতে পারছেন? ওই সময় ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার আকার নিল। কিন্তু বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে এটা সফলতার কাহিনী।
হঠাৎ থমকে যাওয়ার কাহিনী নয়। হ্যাঁ, ওয়াও মোমোর পথেও কাঁটা এসেছে শেষ 2 বছরে। ভয়ঙ্কর খারাপ সময় গেছে, আর সেটা নিয়ে এসেছে কোভিড আর তার পাশাপাশি আসা লকডাউন। মানে ভাবুন একবার, কি একটা ভাইরাস এলো যেটা কিনা সারা বিশ্বকে স্রেফ 2 বছরে অর্থনৈতিক দিক দিয়ে একদম পথে বসিয়ে দিয়ে চলে গেল। সে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, তা তো আর বলার কথাই নয়। কিন্তু এর মধ্যে যে ওয়াও মোমো এতটা মন্দার শিকার হবে তা সাধারণ মানুষ কেন, স্বয়ং ওয়াও মোমোর মালিকদেরও ভাবনার অতীত ছিল। একটু পর্যালোচনা করলেই কিন্তু বোঝা যায় যে ওয়াও মোমোর মতো কোম্পানিরও এত কিভাবে লস হলো। সত্যি বলতে অতিমারির পর থেকে যেমন মানুষের চাকরি চলে গেছে, তেমন কিন্তু মানুষ খরচা করার দিকে আরেকটু সমঝদারও হয়ে উঠেছে। কারণ যে মন্দা সৃষ্টি হয়েছিল তার প্রভাব সাধারণ জনগণের ওপরে পড়েছিল। এক কথায় বলতে গেলে এক ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারাই বলুন তো, অমন মন্দার সময় যখন একের পর এক চারিদিকে চাকরি চলে যাচ্ছিল, অর্থের টানাটানি পড়ছিল, তখন কি মনে হচ্ছিল না, ওরে বাবারে আমার চাকরিটা থাকবে তো? তখন কি এটাও মনে হচ্ছিল না যে ইস, টাকাগুলো হাতে থাকার সময় অত বেকার বেকার বাজে খরচা না করলেই পারতাম? তাই যখন মন্দাভাব কেটে আবার মানুষ সাধারণ জীবনে একটু হলেও ফিরল, তখন তারা বুঝতে শিখল যে টাকা যতটা পারা যায় সঞ্চয় করে রাখাই যুক্তিযুক্ত কাজ হবে। কারণ আরেকবার এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে একদম নিশ্চিত যে এবার উঠে দাঁড়ানোর আর উপায় থাকবে না। এবারে একদম সত্যি বলুন তো, পকেটে যদি টাকা না থাকে বা থাকলেও অযথা খরচ করতে সংকোচ হয় এবং চাকরির যদি অনিশ্চয়তা থাকে, তাহলে কে কিনবে ওয়াও মোমো? আর শুধু যে ক্রেতার সংখ্যা কমে গেছে বলে ওয়াও মোমোর লসের মুখে রান করেছে তা কিন্তু নয়। তাদের লসের মুখে রান করার পেছনে কিন্তু আরও কারণ আছে। লকডাউন হয়ে যাওয়ার ফলে বহু আউটলেট এই আইটেমগুলো তৈরি করার জন্য উপযুক্ত সরঞ্জাম পাচ্ছিল না, যার ফলে খুব লিমিটেড কিছু আইটেমেই সীমাবদ্ধ থাকতে হচ্ছিল। দিনের পর দিন ক্রেতাদের মনোমতো চাহিদা পূরণ করতে পারছিল না অনেক আউটলেটই। কারণ যা অবস্থা চলছিল তাতে তো বাজারে সব কিছুর যোগানও স্বাভাবিক ছিল না। তারপর যেসব কর্মীরা বাড়ি চলে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই আর চাকরিতে যোগ দিতে আসেননি। অনেক ক্ষেত্রে কোম্পানি নিজে মাইনে দিতে পারেনি বলে কর্মচারী ছাড়িয়ে দিয়েছিল। মোদ্দা কথা, করোনা এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করেছিল যে মানুষ সত্যি বলতে প্রায় 1 কি 1.5 বছর বাইরের কিছু প্রায় খায়নি। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, গোটা একটা বছর ওই চালু ব্র্যান্ডের কোম্পানির কি তথৈবচ অবস্থা হয়েছিল। মেট্রো স্টেশনের আউটলেটগুলোতে তো সেল হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কারণ কে হাতে স্যানিটাইজার লাগিয়ে মোমো খাওয়ার রিস্ক নেবেন বলুন তো? তারপরে উপাদান না পাওয়ার ফলে যখন অনেক আউটলেটই নির্দিষ্ট কিছু আইটেমেই সীমাবদ্ধ রাখছিল, তখন মানুষ অনলাইন অ্যাপ খুলে ওই নির্দিষ্ট কিছু আইটেমেরই মোমো দেখে অন্য খাবার অর্ডার দিচ্ছিলেন। তাহলেই ভাবুন কি রেটে লসের পথে এগিয়েছিল ওয়াও মোমো। কিন্তু একটা প্রচলিত কথা আছে না, যে রাখে হরি তো মারে কে? ওয়াও মোমোর ক্ষেত্রেও কিন্তু কথাটা একইভাবে প্রযোজ্য। আসলে এই কোম্পানির 2 মালিকই তো প্রথম থেকে প্রচণ্ড খেটে এই বিজনেসটাকে দাঁড় করিয়েছিলেন। তাই এই অবস্থায় তারা কিছুতেই ভেঙে পড়েননি, বরং কিভাবে আবার ব্যবসাটাকে দাঁড় করানো যায় সেই চিন্তাই সারাক্ষণ করে গেছেন। দুজনেই তাদের এত দিনের পরিশ্রম করে দাঁড় করানো ব্যবসার আর্থিক মন্দা দেখে নিজেদের ওপর থেকে নিজেরা আস্থা হারিয়ে ফেলেন। বিশ্বাস করুন, সৎ থাকলে হয়তো হ্যাঁ সাময়িক অসুবিধা হয় বটে, কিন্তু তাও একটা সময়ের পর তা কাটিয়ে ওঠা সম্ভব। ওয়াও মোমোর 2জন মালিকই যখন দেখলেন বিভিন্ন দিকে অনেকটা সেল কমে গেছে, তখন তারা সিদ্ধান্ত নিলেন এমন কিছু করতে হবে যা দিয়ে আবার ব্যবসাটা দাঁড় করানো যায়। তখন তারা ঠিক করলেন যে আউটলেটগুলোর সেল একেবারে কমে গেছে সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়ে তার বদলে নতুন কোনো জায়গায় আউটলেট খোলা বুদ্ধিমানের কাজ হবে। তো যেমন ভাবা তেমন কাজ। তারা বেছে বেছে বেশ ভালো জায়গায় আউটলেট খুললেন এবং সেখানে দামটা খানিকটা কম করে দিলেন। দেখা গেল বেশ কিছু মাসের ভেতরেই সেল অনেক ভালো হতে শুরু করলো। সেইখান থেকেই তাদের মাথায় এলো যদি তারা কিছু মোমোর মিনি স্টোর করে তাহলে কেমন হয়। সেই মতো তারা বেশ কিছু জায়গায় মিনি স্টোরও খুলে ফেলল এবং এর পাশাপাশি সিদ্ধান্ত নিল এই মিনি স্টোর থেকে লোকের বাড়িতে ডেলিভারিও করে দেওয়ার ব্যবস্থা থাকবে। তারপর প্রায় 3টে শহরে এই মিনি স্টোর খুলে দেখল ডেলিভারির ব্যবস্থা করে সেল আরও বেড়ে গেছে। দেখা গেল যেসব বৃদ্ধ বৃদ্ধারা ইচ্ছে থাকলেও করোনার জন্য বেরিয়ে এসে মোমো কিনতে পারছিলেন না, এখন তারাও ডেলিভারি সিস্টেম হওয়াতে
অর্ডার দিচ্ছেন। তখন তারা ভাবলেন এমন যদি আরও কয়েকটা মিনি স্টোর খুলে ডেলিভারির পাশাপাশি ডাইনিংয়ের ব্যবস্থাও করা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তখন তারা যেসব মলে তাদের ডাইনিংয়ের ব্যবস্থা ছিল না সেখানে ডাইনিংয়ের ব্যবস্থা করলেন। দেখলেন সেল আরও বেড়ে গেছে। আসলে কি বলুন তো বন্ধুরা, কঠিন পরিস্থিতি এলে আগে থেকেই ওরে বাবারে কি হবে এইসব বলে হা উতাস না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আবারও বলছি, হ্যাঁ হয়তো সাময়িক অসুবিধা হবে, কিন্তু কখন যে আপনার পরীক্ষা নিরীক্ষা বা বুদ্ধি কিভাবে কোথায় কাজে লাগবে আপনি সেটা বুঝতেও পারবেন না। আমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে, পরিস্থিতি খারাপ হতে খুব বেশি সময় লাগে না, তেমন পরিস্থিতি ভালো হতেও খুব একটা সময় কিন্তু প্রয়োজন হয় না। তাই মাথা ঠান্ডা রাখুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, এতে আপনি খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। এবার এই প্রসঙ্গেই আরেকটা গল্প ছোট্ট করে বলি শুনুন। ওয়াও মোমো প্রচুর লসের থেকেও ঠিক বুদ্ধি খাটিয়ে কিভাবে কোন দিকে যাওয়া হবে এইসব পাকা প্ল্যান পরিকল্পনা করে নিজেদের ব্যবসা তুলতে না তুলতেই সিসিডির কর্ণধার ওয়াও মোমোর সঙ্গে ডিল করার প্রস্তাব দেন। এবং বর্তমানে ওয়াও মোমো আর সিসিডি অর্থাৎ ক্যাফে কফি ডে যৌথভাবে বাজার কাঁপাতে নেমেছে। তাদের যৌথ পরিচালনায় ওয়াও মোমোর অনেক আউটলেটে ডেলিভারি, ডাইনিং এবং নর্মাল সেলের ব্যবস্থা করা হয়েছে। হয়তো খুব শিগগিরই তাদের যৌথ পরিচালনায় 200খানা আউটলেট খোলা হবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারলেন সব সাকসেসের পেছনেই একটু হলেও প্রবলেম, ফেলিয়ার থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সব সময় সেগুলোকে প্রাধান্য না দিয়ে নিজের বুদ্ধি ও সাহসের সঙ্গে ওভারকাম করতে হবে। তাহলে বন্ধুরা, কি খবর? আশা করি সকলে ভালো আছেন। তা কেমন লাগছে আমাদের ওয়াও মোমোর স্টোরি? আমরা সবসময় মানুষের স্টোরি বলতে কেবল সাকসেস স্টোরিকেই বুঝি, কিন্তু এক্ষেত্রে একটু আলাদাই পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের শ্রোতা বন্ধুদের একটি স্টোরির পেছনে সফলতা, ব্যর্থতা উভয়ই তুলে ধরতে চাইছি, যাতে আমাদের বন্ধুরা উন্নতি করতে গেলে যে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয় তা ভালো করে বুঝে যায়। কোনো একটা গল্পের বই পড়া শুরু করলে যেমন সেটাকে অর্ধ সমাপ্ত করে রাখতে নেই, তেমন আপনারা যেমন কোনো স্টোরি শোনা শুরু করলে সেটাকে হাফ শুনে রেখে দেবেন না। কারণ মনে রাখবেন, কোনো কিছুরই অর্ধেকে কিছু লাভ হয় না। যেমন সফলতা আনতে গেলে বিফলতাকেও মেনে নিতে হয়, এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। কোনো কিছু জানা শুরু করলে সেটাকে পুরোপুরি জানাই বুদ্ধিমানের কাজ। না হলে মানুষ তার জীবনের চড়াই উতরাইগুলোকে ঠিক করে বুঝতে শিখবে কি করে? গত এপিসোডে যেমন শুনিয়েছিলাম গত 2 বছরে ওয়াও মোমোর অসফলতার কাহিনী, আজও তেমনই অসফলতার থেকে ওয়াও মোমো বেরিয়ে আসার জন্য আমাদের কি শিক্ষা দেয় তা বলবো। আসলে ওয়াও মোমো শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা কিসের সম্মুখীন হতে পারি ও তা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি তারই পাঠ শেখায়। আর সেই জন্যই এর গল্প আপনাদের বলা, কারণ আমাদের লক্ষ্য জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার সফলতা বৃদ্ধি করা। সেই একদম প্রথম দিন থেকে যেমনটা আমরা আলোচনা করেছিলাম কিভাবে ওয়াও মোমো সেই দিনের সদ্য খোলা স্পেন্সারের একটা কোনায় বিক্রি হওয়া সাধারণ মোমো থেকে ব্র্যান্ডেড হয়ে গেল, ওয়াও মোমোতে পরিণত হলো। কেমন প্রতিটা এপিসোড ভেঙে ভেঙে আমরা এর ইতিবৃত্তান্ত জেনেছি তার সাক্ষী তো আপনারাই। তেমন মনে রাখবেন, আপনাদেরও কিন্তু নিজেদের ভাঙতে হবে। জীবনের প্রতিটা পদক্ষেপ সমান হবে না, কিন্তু তাই বলে আপনার কিছুই ভালো হবে না বলে নিজের ভেতরে ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকবেন না, যেটা প্রায় সব মানুষই করে থাকে। মনে রাখবেন, আপনি যত নিজেদের বাকিদের থেকে আলাদা করতে পারবেন তত আপনারই ভালো। শুনলেন তো ওয়াও মোমোর 2 জন মালিক কিভাবে অত কঠিন পরিস্থিতিতেও একটু হাল ছাড়েনি। আপনাদেরও ঠিক তাই করা উচিত। মনে রাখবেন, ওয়াও মোমোর এই স্টোরি আমাদের শিখিয়েছে কিভাবে প্রচণ্ড বাজে অবস্থাতেও ঘুরে দাঁড়ানোর তাগিদটা মনে রাখতে হয়, আর কি উপায়ে সুস্থভাবে সুষ্ঠু পরিকল্পনা করতে হয়। কোনো কিছুতে সফলতা আনতে গেলে পরিকল্পনা কিন্তু বিশাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পনা ঠিক না হলে যে কোনো বিষয়েই সফলতা আসতে দেরি হয়, তাই মাথা ঠান্ডা রাখুন। এছাড়াও শুধু সাকসেস স্টোরি শুনতে হয় তাই শুনলাম, বাস্তব ক্ষেত্রে এটাকে কোনোভাবেই কোনো কাজে লাগালাম না, এমন করলে স্টোরি শোনার থেকে না শোনা ভালো। কারণ একটা জিনিস শুধু শুনতে হয় বলে শুনে রেখে দিলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো প্রয়োগ করলাম না, তাহলে কোনো লাভের লাভ হবে না। আসলে আমাদের উদ্দেশ্যই হলো আপনাদেরকে সঠিক দিশা দেখানো। আমরা এই ওয়াও মোমো স্টোরি থেকে শিখেছি কিভাবে শুধুমাত্র একটা পরিকল্পনা করে থামতে নেই,
পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কত রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সত্যি বলতে মানুষের জীবন যেমন জটিলতায় ভরা, মানব জীবনে কেবলমাত্র একটা সমস্যা নয়, একাধিক সমস্যা আসে। ঠিক তেমন মানুষের জীবন মানেই কোনো একটা নির্দিষ্ট দিক ধরে এগিয়ে যাওয়া সম্ভব নয়। মানব জীবনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে ধরুন না, ওয়াও মোমো যদি সাধারণ স্টিম মোমোর ওপর তাদের ব্যবসা চালিয়ে যেত, তাহলে কখনো কি এই সাফল্য আসতো? একেবারেই না। তারা ওয়াও মোমো নাম দিয়ে মোমোর বিষয়টাকে ধ্রুবক রেখেছে, কিন্তু তার মধ্যে এত সমস্ত নতুন ধরনের মোমো এনেছে যা মানুষের কল্পনার বাইরে ছিল। এই যে এমবিএ চায়ওয়ালা এই নাম দিয়ে বার্গার ও অন্যান্য ফাস্টফুড বিক্রি করছে, এতে এর কোনো নিজস্বতা কিন্তু নেই। যে নিজস্বতা নিয়ে সে তার ব্র্যান্ড শুরু করেছিল তা সে হারিয়ে ফেলেছে। চূড়ান্তভাবে সফল হওয়ার জন্য নিজস্বতা বজায় রাখা ভীষণ জরুরি। নিজস্বতা রেখে তার নানান দিক আবিষ্কার করতে হবে। ওয়াও মোমো তেমনই মোমোর নানান ধরন নিয়ে এসেছে। এই যেমন ধরুন চকলেট মোমো, কেউ কখনো ভেবেছিল কি? অনেকেই বলছে এতে নাকি মোমো তার আসল টেস্ট হারিয়ে ফেলেছে, কিন্তু বহু মানুষের তো ভালোও লাগছে। ধীরে ধীরে মানুষের রুচি বুঝে নতুন ধরন আনার পাশাপাশি প্যাকেজ সিস্টেম আনার চিন্তাভাবনা, এটাও ব্যবসাটাকে একটা নতুন মাত্রা দিয়েছে। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই তো বোঝা যায় যে কোন পথে এগোলে একটা সঠিক দিশার সন্ধান পাওয়া যাবে। ওয়াও মোমোর স্টোরি আমাদেরকে শিখিয়েছে বাস্তব জীবনে ঠকে যাওয়া মানেই জীবনের সব ভালো দিক যে বন্ধ হয়ে গেল তা নয়, বরং আমরা বুঝতে পেরেছি ঠকে যাওয়া মানেই মানুষকে চিনতে শেখা, তার চরিত্র সম্পর্কে একটা সম্যক ধারণা করতে শেখা, যা আজকালকার জন্যে ভীষণই প্রয়োজনীয়। আপনি সাগরের জীবনের প্রথম দিক থেকেই চিন্তা করুন না। বাবার দোকানে বসে যখন সে নিজের একটা দেশব্যাপী সফল ব্যবসার কথা ভাবত, তখন যদি সে পিছু হাঁটত, তাহলে ওয়াও মোমো আজকের তারিখে কোথায় থাকত? বা যখন দুই বন্ধু মাত্র 30,000 টাকা নিয়ে যাত্রা শুরু করেছিল, তখন যদি অসম্ভবকে সম্ভব করার জেদ তাদের না থাকতো, তাহলে আজ তারা এই সফলতার মুখ দেখতে পারত কি? তার সঙ্গে তো আছেই লকডাউনের সময়ের ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর উদাহরণ। ওয়াও মোমো স্টোরি থেকে আমরা এও শিখেছি যে কিভাবে পরিস্থিতি মোড় নিতে পারে। তাই সাম্প্রতিক পরিস্থিতির ওপরে বিচার করে কোনো কাজ করা উচিত নয়। ওয়াও মোমোর এই জার্নি থেকে শিখেছি কিভাবে ধীরে ধীরে প্ল্যান করতে হয়। সত্যি বলতে এমনটাই দরকার, সবকিছু ধাপে ধাপে করা উচিত। ওয়াও মোমোর স্টোরি থেকে শিখেছি কিভাবে পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়, তারপর ওই বিশ্লেষণের ওপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। স্পেন্সার যখন তাদের কাছে মোটা টাকার ভাড়া চেয়েছিল, তখন তাদের তাৎক্ষণিক বুদ্ধি আজ তাদের এই জায়গায় নিয়ে এসেছে। তারপর দোকানের রং বাছা থেকে শুরু করে নতুন শেফ নিয়ে আসা, নিজেদের প্রফিটের টাকা থেকে খরচ করে 5-6 মাস চালানো, এরকম ছোট ছোট কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে। আপনি যদি সেভাবে লক্ষ্য করেন, দেখবেন ওয়াও মোমোর ক্ষেত্রে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কিভাবে নজর দেওয়া হয়েছে। তারা প্রথম স্টল বানানোর জন্য স্পেন্সারকেই বাঁচল কেন? কারণ স্পেন্সার এমন একটা জায়গায় অবস্থিত যেখানে মানুষের খুব ঘন যাতায়াত। তাই সবার চোখে পড়ার জন্য কলকাতা শহরে এর থেকে ভালো জায়গা অন্য কিছুই ছিল না। আমাদের মহাপুরুষেরা বলে গেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। সত্যিটাকে মানতে শিখুন, তাহলে দেখবেন সেটাকে জয় করার ক্ষমতা আপনা আপনিই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বোঝা গেল তো পরিবেশ পরিস্থিতি একজন মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখবেন, হারের পাশাপাশি জিতও হয়, তেমন বিফলতার পরে সফলতাও আসে। জীবনের মন্ত্রই হলো চড়ই বেটি, অর্থাৎ এগিয়ে চলো, থামা যাবে না। থামলেই কেউ না কেউ ঠিক আপনার পেছনে আছে আপনাকে ধরে ফেলার জন্য, আপনাকে ছাপিয়ে যাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে যান, গিয়ে বরং 1 প্যাকেট ওয়াও মোমো খেয়ে আসুন, আর নিজের জীবনের পদক্ষেপগুলো আর কিভাবে এগোতে হবে তার একটা প্ল্যান করে ফেলুন। একটা কথা নিশ্চয়ই বড়দের কাছে শুনে এসেছেন, যে কাজকে ভালোবেসে করা যায় সেই কাজে সাফল্য অবশ্যই আসে। কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা। কোনো কাজ করার আগে আপনার কাজের ওপর আপনার নিজের ভালোবাসা, বিশ্বাস ও ভরসা আসা ভীষণ প্রয়োজন। এই যে ধরুন কয়েকটা এপিসোড নিয়ে যেমন ওয়াও মোমোর আলোচনা করছি, এই ওয়াও মোমো যার নিজের হাতে বানানো, অর্থাৎ সাগর দারিয়ানি, তার প্রোডাক্টগুলোকে এতটাই পছন্দ করেন যে নিজেই সারাদিনে কয়েক প্লেট মোমো পেটস্থ করেন। ভালোবাসলে এভাবেই ভালোবাসুন নিজের বানানো জিনিসগুলো।
আপনি নিজেই যদি তা ভালো না বাসেন, তবে সেই জিনিস অন্য মানুষ কিভাবে ভালোবাসবে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে ভয়ঙ্কর রকম মোমো প্রেমী, আর সাগর দারিয়ানির মতো মোমো খাওয়া শুনে ভাবছেন আপনার জন্যেও সবথেকে সঠিক ব্যবসা এই ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি হতে পারে? আরে ঘাবড়াচ্ছেন কেন? ভুল তো কিছুই ভাবেননি। সেই উপায়ও আছে। আমি বলবো সেই উপায় আপনাদের। আমি আছি তো তার জন্য, মানে সেই উপায়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ আপনারা জানবেন কিভাবে ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন। ওয়াও মোমো কি এবং আজকের তারিখে তার জনপ্রিয়তা কেমন, সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দেওয়ার প্রয়োজন নেই। ওয়াও মোমোর বাজার এখন যথেষ্ট ভালো জায়গায় চলে এসেছে। এটা শুধু আর নতুন প্রজন্মের মধ্যে নয়, বয়স্ক মানুষদের মধ্যেও ভালো রকম ছড়িয়ে পড়েছে। বয়স্ক ব্যক্তিরাও এখন ওয়াও মোমোতে বসে এর স্বাদ নিচ্ছে। প্রায় সমস্ত মল বা বড় বাজারগুলোতে ওয়াও মোমোর স্টল চোখে পড়বে। আজকাল তো শহরাঞ্চলে রাস্তার মোড়েও ছোটখাটো ওয়াও মোমোর আউটলেট হামেশাই চোখে পড়ছে। বলতে গেলে ওয়াও মোমোর নাম এখন মানুষের মুখে মুখে। এই রকম অবস্থায় যখন ওয়াও মোমোর বাজার এখন বেশ গরমাগরম, আপনি যদি এর নাম আর লোগো লাগিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কেমন হয়? আর যাই হোক, আপনাকে যে জনে জনে ডেকে এনে দোকানের আয় বাড়াতে হবে সেটা তো নিশ্চিত বটেই। দূর থেকে আপনার ব্যানার দেখেই বহু মানুষ ছুটে চলে আসবে। তাহলে এবার আসি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কি করতে হবে সেই কথায়। বন্ধুরা, এখানে বলে রাখি, এটার জন্যেও যথেষ্ট সহজ পদ্ধতি ওয়াও মোমোর তরফে খুলে রাখা হয়েছে। আপনাকে প্রথমেই যা করতে হবে, ওয়াও মোমোর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তাদের কন্ট্যাক্টসে যেতে হবে। সেখান থেকে আপনি মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। সেখানে সরাসরি আপনি তাদের জানাতে পারেন যে আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে চান। সেই হিসেবে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেখানেই আপনাকে এই ব্যবসা সংক্রান্ত আপনার সমস্ত পরিকল্পনা জানাতে হবে। যেমন আপনি কোথায় আউটলেট খুলতে চাইছেন, কোনো নিজস্ব জায়গায় নাকি কোনো মল বা শপিং কমপ্লেক্সে। যে দোকানটি বা স্টলটি আপনি বেছে নিয়েছেন ইতিমধ্যে, এই ব্যবসার জন্য সেটা কত বড়। পাশাপাশি আপনাকে এটাও জানাতে হবে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আছে। এরপর আপনাকে ডকুমেন্ট হিসেবে কিছু জিনিস দিতে হবে। সেগুলো হলো প্যান কার্ড, আধার কার্ড, 2 কপি ফটো। এছাড়াও আপনার যদি কোনো ব্যবসা সংক্রান্ত কাগজপত্র থাকে সেটাও অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ ট্রেড লাইসেন্স বা জিএসটি নাম্বার যদি নিয়ে থাকেন আগের কোনো ব্যবসার জন্য, সে সমস্ত কাগজও আপনাকে দেখাতে হবে। এছাড়াও আপনার আগের কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা বা আগে কিছু করেছেন কিনা আপনাকে তা দেখাতে হতে পারে। কারণ আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করেই আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এরপর আপনারা জানতে চাইতে পারেন যে ফ্র্যাঞ্চাইজি নিতে হলে কত টাকা কোম্পানিকে দিতে হবে। বন্ধুরা, সেটা নির্ভর করবে আপনার দোকানের আয়তন এবং কোথায় সেটি অবস্থিত তার ওপর। আপনি যদি মল বা এরকম কোনো শপিং কমপ্লেক্স নেন তার জন্য আলাদা টাকা। আপনি যদি ছোট করে আউটডোর একটা স্টল খুলতে চান তার জন্য আলাদা টাকা বরাদ্দ আছে। তবুও গড় হিসেবে দেখতে গেলে আপনাকে 5 থেকে 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই দিক থেকে এর একটা ভালো দিক আছে, আর সেটা শুনলে অবাক হবেন। আপনি যদি এককালীন 5 থেকে 7 লাখ টাকা খরচ করেন তাহলে পরে আপনাকে আর খরচাই করতে হবে না। আপনার লোকেশনে এসে কোম্পানি নিজে থেকে আপনার ব্যবসা সাজিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনাকে যদি একবার এই ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া হয় তাহলে কোম্পানি থেকে লোক এসে আপনার দোকান সাজিয়ে দিয়ে যাবে। যে সমস্ত আসবাবপত্র আপনার লাগবে একটা দোকান বা স্টলের জন্য তার যোগানও দেবে ওয়াও মোমো কোম্পানি। তাছাড়া তো আছেই চেয়ার, টেবিল, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, এসবই কিন্তু কোম্পানির দায়িত্ব। মোদ্দা কথা, জায়গাটা বাছুন, মাত্র 5 থেকে 7 লাখ টাকা খরচ করুন, সমস্ত তথ্য ঠিকঠাক কোম্পানিকে দেখান, তাহলেই আপনার ব্যবসা পাকা হয়ে যাবে। কি বলছেন? 5-7 লাখকে মাত্র বলছি কেন? দেখুন, ব্যবসা দাঁড় করাতে চাইছেন, সম্পূর্ণ খরচ বাবদ 5-7 লাখ টাকা সত্যিই অন্য যে কোনো ব্যবসার থেকে অনেক কম। কিন্তু দোকান তো দাঁড়িয়ে গেল, এবার প্রোডাক্টটা কিভাবে তৈরি হবে সেই কথায় আসি। এটার জন্য কোনো শর্টকাট নেই, কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই ওয়াও মোমোর টিমদের থেকে ট্রেনিং নিতে হবে। তারা কিভাবে বানায় শিখতে হবে। বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ফ্লেভারের মোমো বানানো হয় ওয়াও মোমোতে। সবটাই আপনাকে হাতে ধরে শেখানো হবে। আপনাকে কিন্তু সবটাই শিখতে হবে ধৈর্য নিয়ে। শিখে গেলে আপনি আপনার সঙ্গে একজন হেল্পার রাখতে পারেন যে আপনাকে সাহায্য করবে, কারণ একা হাতে সবটা সামলানো ভীষণ মুশকিল।
একজন ক্যাশিয়ার তো রাখতেই হবে, অর্থাৎ মোট 2 কিংবা 3 জন। একজন রান্না করবে, একজন অর্ডার নেবে এবং সেগুলো কাস্টমারদের হাত অবধি পৌঁছে দেবে, আর একজন হবেন ক্যাশিয়ার। এইভাবে কিন্তু প্রাথমিকভাবেই আপনি বেশ সাজিয়ে গুছিয়ে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। আপনি যদি জানতে চান এর মাধ্যমে আপনার লাভ কেমন হবে, তাহলে জানিয়ে রাখি, প্রফিট নিঃসন্দেহে আপনি খুবই ভালো পাবেন। 30 থেকে 35 এবং কিছু কিছু জায়গায় 40%ও কোম্পানি প্রফিট দিয়ে থাকে। সেটা নির্ভর করবে আপনার লোকেশনের ওপর। ওয়াও মোমো যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানেই প্রফিট কিন্তু আপনার জন্য দারুণ উপকারী হতে চলেছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিতে চান এবং ওয়াও মোমোর লোগো ব্যবহার করে নিজের উপার্জন করতে চান, তাহলে আর বেশি দেরি না করে এগিয়ে যান। কারণ ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজকের তারিখে আপনি যে লোকসানের মুখে পড়বেন না, সে কথা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। আশা করি আমার মতো মোমো প্রেমীর পরবর্তী গন্তব্য হবে আপনার ওয়াও মোমোর স্টল। ওয়াও মোমোর সফলতার বিষয়ে যে আলোচনা এতগুলো এপিসোড ধরে চলছিল, তা এখানেই শেষ করছি। শুধু ফ্র্যাঞ্চাইজি কেনা নয়, কোনো নিজস্ব ব্যবসা শুরু করার চিন্তাভাবনা যদি নিয়ে থাকেন, তাহলে আশা করি এই এপিসোডগুলো আপনাকে যথেষ্ট সাহায্য করবে। কারণ একটা সাধারণ কাপড় দোকান থেকে বেরিয়ে একটা ছেলে একজন বন্ধুর সহযোগিতায় আজ সারা দেশব্যাপী তার নাম এবং কোম্পানির নাম ছড়িয়ে দিয়েছে, এটা শুধু একজন কলকাতার নাগরিক হিসেবে গর্বের বিষয় নয়, বরং শিক্ষারও বিষয়। 30,000 টাকা নিয়ে যাত্রা শুরু করে আজ 300 কোটির মালিক হওয়া কিন্তু মুখের কথা নয়। সেই জেদ, সদ্বুদ্ধি না থাকলে আপনিও করতে পারবেন না সেই অসাধ্য সাধন, এই কথা কিন্তু একবারও ভাববেন না। শুধু সঠিক ক্ষেত্রে সঠিকভাবে সেগুলোকে কাজে লাগাতে জানতে হবে। সঙ্গে যদি বিনোদের মতো একটা বন্ধুকে পেয়ে যাওয়া যায়, তাহলে তো কথাই নেই। তাহলে এটাই শুধু বলবো, আপনার ব্যবসায়িক জীবনে চলার পথে এবং নিজের জীবন বা অন্যান্য যে কোনো পেশার ক্ষেত্রেই ওয়াও মোমোর সফলতার কাহিনী আপনাকেও সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে, সেই কামনাই করি। আর হ্যাঁ, যাওয়ার আগে আরও একটা কথা বলবো। আগামী দিনে আমি অর্থাৎ রাজীব আপনাদের কাছে আবারও নিয়ে আসব অন্য কোনো সাকসেস স্টোরি বা বুক সামারি বা অন্য কোনো গল্প। এই সব কিছু শোনার জন্য আপনাদের কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলো, সেগুলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কি বলুন তো, আপনাদের কমেন্টগুলো আমাদের সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণার জন্যই আপনাদের কাছে বারবার আমাদের আবেদন, আপনারা আমাদের এই এপিসোডগুলো শুনে আপনাদের বহুমূল্য মতামত ব্যক্ত করবেন। সেই মতামতগুলো আমরা আগামী দিনের পাথেয় হিসেবে গ্রহণ করব। এরকমই একটা অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই এগিয়ে চলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের পাশে পাওয়ার। তাহলে এই কথাই রইল, আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করতে সাহায্য করবেন। আমরাও আপনাদের উপহার দেব দারুণ দারুণ ইন্সপিরেশনাল স্টোরি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। এখানেই আজকের এপিসোডটা শেষ করছি।